ফার্স্ট ক্লাসে আমরা সেলফ ব্র্যান্ডিং নিয়ে কথা বলেছিলাম। সেলফ ব্র্যান্ডিং মানে হচ্ছে আপনারা নিজেরা নিজেদেরকে, যেহেতু এখানে এসইও শিখতে আসছেন, এসইওর কাজই হচ্ছে আপনারা একটা সাইটকে বা যে কোনো একটা প্রতিষ্ঠানকে বা কোনো ওয়েবসাইটকে আপনারা র্যাঙ্কে আনবেন নির্দিষ্ট একটা কিওয়ার্ডের জন্য, এটাই হচ্ছে এসইওর কাজ। সো সেই ক্ষেত্রে যখন আপনারা এসইওর কাজ করবেন, নিজেরা নিজেদেরকে ডেভেলপ কতটুকু করেছেন, মানে আপনাদেরকে নিজেদেরকে গুগলে বা সার্চ ইঞ্জিনে আপনারা আছেন কিনা, আপনাদের অবস্থানটা কোথায়, এই জিনিসটাই আমরা ডেভেলপ করার ট্রাই করেছিলাম আপনাদের সোশ্যাল মিডিয়ার থ্রুতে। কারণ আপনাদের ওইখানে সোশ্যাল মিডিয়া ছাড়া তো আদার্স কোনো অপশন নাই। আর একটা অপশন আছে সেটা ওয়েবসাইট থাকা, পার্সোনাল ওয়েবসাইট থাকা। তো যেহেতু পার্সোনাল ওয়েবসাইট আপনাদের নাই, তো সেই জন্য সোশ্যাল মিডিয়াগুলো দিয়ে ট্রাই করা হয়েছিল। তো যারা প্রথম ক্লাস মিস করেছেন, কাইন্ডলি একটু সবাই শুনে নেবেন। আদার্স যারা আছেন প্রথম ক্লাসটা করেছে তাদের সাথে বসে 10 মিনিট কথা বললে বুঝতে পারবেন। আপনাদের সোশ্যাল মিডিয়াতে আপনাদের নামের দিয়ে অ্যাকাউন্টগুলো কমপ্লিট করবেন। একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে নাম মানে যে আপনার সার্টিফিকেটে যে নাম আছে সেই নামই হুবহু থাকতে হবে, এটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই। নাম মানে এটা আপনার সার্টিফিকেটে একটা নাম আছে, কিন্তু ভার্চুয়ালি আপনি নিজেকে অন্য নামে প্রকাশ করতে চান, কোনো সমস্যা নাই। তাই বলে আবার এরকম নাম দিয়েন না যে নামে কিনা আমাদের বুঝতেই পারবো না যে আপনি কে অ্যাকচুয়ালি, এরকম নাম যেন না হয়। ঠিক আছে? ওই নাম দিবেন বলতে গেলে এটা যে নিজের ধরেন একটা বড় নাম আছে, আপনি চাচ্ছেন শর্ট করে নামটা প্রকাশ করতে, ওটা দিতে পারেন শর্ট করে। বা আপনি চাচ্ছেন নিজের নামটাকে একটু অন্যরকম চেঞ্জ করে দিতেন, যে এই নামটা তো অনেক পপুলার, এই নাম দিয়ে সার্চ করলে আমাকে পাওয়া যাবে না, বিষয়টা এরকম। কারণ নাম হচ্ছে সাকিব খান, এখন সাকিব খান দিয়ে সার্চ করলে তো আপনাকে পাওয়াটা সম্ভব হবে না, কারণ এখানে সাকিব খানের সব কিছু চলে আসবে। সো আপনার উচিত তখন ট্রাই করা সাকিব খান বাদে আপনার অন্য কোনো নাম থাকে সেটাকে ইউজ করে খান, যেটা আপনি অনলাইনে নিজেকে আনতে যাচ্ছেন। সো এইভাবে করে আপনাদের সোশ্যাল মিডিয়ার আমি কয়েকটা প্রোফাইলের নাম বলেছিলাম, ওই প্রোফাইলগুলো কমপ্লিট করে ফেলবেন। ইউজার নেমটা চেঞ্জ করে ফেলবেন। যেমন ফেসবুকে যেমন বোঝেন তো ইউজার নেম কীভাবে চেঞ্জ করতে হয়, জাস্ট সেটিংসে যে ইউজার নেম একটা অপশন আছে ফেসবুকে, চেঞ্জ করে ফেলেন। ফেসবুকটা এই জন্যই বলছি যে কারণ ফেসবুকে আপনারা সবসময় থাকেন, আদার্সগুলোতে থাকেন না বা জানেন না। তো আদার্স যেগুলোতে থাকেন না জানেন না একটু শিখে নিন, ওটা ফার্স্ট ক্লাসে দেখিয়েছিলাম। আপনাদের ফার্স্ট ক্লাসের ভিডিওটা আমি চেষ্টা করবো আর নেক্সট ক্লাসে দিয়ে দিতে, যাতে আপনারা অ্যাটলিস্ট প্রথম ক্লাসটা কি করা হয়েছিল একটা আইডিয়া চলে আসে। আর আমরা আজকের যেখান থেকে শুরু করব এটাকেই স্টার্ট হিসেবে নেন, কোনো সমস্যা নাই। যে আগে যা চলে গেছে ওটাকে নিয়ে চিন্তা করার কিছু নাই, এটা খুব বেশি কিছু যায় নাই, যারা ক্লাস করেছে তারাই জানে। শুধু একটা বিষয় একটু বলি, একটা জিনিস একটু আপনাদের প্রবলেম আছে সবার। কালকে ইন্টারভিউ যখন নিয়েছি তখনও দেখেছি অ্যান্সার 1 থেকে 2 জন মাত্র রাইট দিয়েছেন আর সবাই রং অ্যান্সার দিয়েছেন। সেটা হচ্ছে এসইও টাইপস। এসইও কয় ধরনের, এসইও টাইপসটা কি বলেন যারা ক্লাস করেছেন? এসইও 2 ধরনের, অর্গানিক অ্যান্ড পেইড। আপনারা ম্যাক্সিমাম সবাই অ্যান্সার দিয়েছেন অন পেজ, অফ পেজ, ম্যাক্সিমাম সবাই অ্যান্সারটা দিয়েছেন। এর কারণ হচ্ছে আমাদের যে অনলাইনে যেখান থেকে আমরা পড়েছি বা অনলাইনে যে টিউটোরিয়ালগুলো দেখেছি সেখানে এটা বলা আছে, এই জন্য। সো এটা একটু চেঞ্জ করে নিয়ে নিজের আইডিয়াটা, আর সব যা জানেন বা শুনেছেন ওটাই এনাফ, এর বেশি কিছু দরকার নেই। একটা বিষয় বলি, এসইওতে অনেকগুলো পার্ট আছে। আপনারা কেউ যে একদম ফুল সব পার্টে এসইও এক্সপার্ট হয়ে যাবেন এটা পসিবল না। কেউ হতে পারে এই নির্দিষ্ট একটা পার্টে কেউ কাজ করবে, কেউ অনলি কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট, সে কিওয়ার্ড রিসার্চ পার্ট দেখবে। কেউ অনলি অন পেজ এক্সপার্ট, সে অন পেজ দেখুক। কেউ অফ পেজ ভালো পারে, অফ পেজের মধ্যে অনেক পার্ট আছে। আবার সে কেউ লিঙ্ক বিল্ডিং করতে পারবে সোশ্যাল বুক মার্কিংয়ের দ্বারা, কেউ ফোরাম পোস্টিং করে, কেউ ওয়েব 2 করে, যে যেটা ভালো লাগে করবে। এখন বিষয় হচ্ছে আপনার মধ্যে যেন এই জিনিসটা কাজ না করে কখনো যে আমি তো আসলে অফ পেজটা বুঝি না কিন্তু আমি অন পেজটা ভালো পারি, কিন্তু তাইলে তো আমি এসে পুরো পারলাম না। না, এটার কথা না। আপনি অন পেজ ভালো পারেন, অন পেজের হিউজ হিউজ কাজ আছে, কোনো প্রবলেম নেই, ওই অন পেজ দিয়েই চলতে পারবেন, কোনো সমস্যা নেই। অফ পেজ পারেন না, অফ পেজের অনেক কাজ আছে। আর এসইও সবচেয়ে বড় সুবিধা যেটা, একটা অনগোয়িং প্রসেস, এটা কখনো থামবে না। এসইওর সবচেয়ে সুবিধা হচ্ছে এটা, আমরা একটা কথা বলি যেটা, যে এসইওর একটা ক্লায়েন্টের সাথে আপনি যদি কাজ শুরু করেন, একটা নর্মালি চিন্তা করেন আপনি একটা ওয়েবসাইট তৈরি করেছেন, এখন আপনি কি চাবেন? অলওয়েজ আপনার ওয়েবসাইটটাকে টপে দেখতে চাবেন, অলওয়েজ চাবেন। তো আপনি যদি অলওয়েজ টপে দেখতে চান, অলওয়েজ ওয়েবসাইট কাজ করতে হবে। কাজ তো নিজে করবেন না, কাউকে হায়ার করে রাখবেন। তার মানে আমাদের এখানে অপরচুনিটি বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা সময় প্রত্যেকটা কাজ করতে গেলেই এসইওর ক্ষেত্রে
এটা লং টার্ম বেসে কাজ হয় অলওয়েজ। এসইওর কাজের মজা হচ্ছে এখানে যে এই কাজ কখনো শেষ হবে না। দুনিয়াতে ওয়েবসাইট বাড়বে ছাড়া কমবে না। আর এসইওর কাজ যদি কেউ বলে কমে গেছে বা এসইওর কাজ নাই, সে তাহলে নতুন ইন্ডাস্ট্রি সম্পর্কে জানে না, এই জন্য কথা বলে। আর এসইওর একটা আগে যে কথাগুলো ছিল যে এসইও মানে লিংক বিল্ডিং, অ্যাকচুয়াল এসইও মানে লিংক বিল্ডিং না। আগে আমাদের অনেকের ধারণা ছিল এসইও মানে লিংক বিল্ডিং করা, বা আমরা জানতাম এসইও মানে লিংক তৈরি করা, এটা না। গুগল আগে একটা সময় ছিল যখন গুগল লিংক বিল্ডিংকেই প্রাধান্য দিত একটা সাইট র্যাঙ্কিং এর জন্য, এখন ওটা দেয় না। এখন আগে অন পেজ দেখে, তারপরে অফ পেজকে চালু দেয়। সো আপনাদেরকে লিংক বিল্ডিংটাই যেন মেইন না হয়, এটা একটু মাথায় রাখেন। আমরা ফার্স্ট ক্লাসে একটা কথা বলেছিলাম যে আপনাদের সবাইকে ফ্রি ব্লগার একটা ব্লগ করার জন্য আপনাদের নামে, কেন? আর ওইটা আপনার সেলফ ব্র্যান্ডিং এর জন্য কাজে আসবে। কোন নামে? যে নামটা আপনারা অনলাইনে প্রকাশ করতে চাচ্ছেন। অনলাইনে প্রকাশ করতে চাচ্ছেন বিষয়টা একটু এক্সাম্পল দিয়ে বলি, তাহলে হয়তো বুঝতে পারবেন। মনে করেন আমার সার্টিফিকেটের নাম হচ্ছে মোহাম্মদ ওমর ফারুক খান, বিশাল একটা নাম। তো আমি চাচ্ছি না যে অনলাইনে আমাকে কেউ এই নামে চিনুক, সার্টিফিকেট আছে থাক। আমি চাচ্ছি আমাকে অনলাইনে যদি কেউ চেনে এমডি ফারুক খান বলে চিনবে, শর্ট করে নিচ্ছি। সো এখন তাহলে আমি অনলাইনে নিজেকে বা অনলাইন মার্কেট প্লেসে বা এই এসইও ইন্ডাস্ট্রিতে যেখানে নিজেকে প্রকাশ করি, এই নামেই প্রকাশ করি, যে সবাই আমাকে তাহলে এই নামে চিনবে। সো এইভাবে করে যদি আপনারা নিজেদেরকে কোনো একটা নির্দিষ্ট নামে প্রকাশ করতে চান অনলাইনে, আপনারা সেই নামে সব প্রোফাইলগুলো করবেন এবং সাথে একটা ব্লগও ক্রিয়েট করবেন। যেহেতু এটা ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট ফ্রিতে একটা জিমেল থাকলেই হচ্ছে। ব্লগ ক্রিয়েট করেছেন কয়জন? হিউজ রেসপন্স। স্যার ওয়ার্ডপ্রেসে স্যার করে ফেলছেন। ওয়ার্ডপ্রেসে করে ফেলছেন, ভেরি গুড। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি এটাই ধরে নিলাম আপনারা সবাই আজকে ফার্স্ট, কারণ ওই আগের দিন কি শিখছেন ওটা আপনারাই জানেন, কি ইমপ্লিমেন্ট করছেন ওটা আপনারাই জানেন, কতদূর কি করছেন এটা আপনারাই জানেন। ফার্স্টই মনে করি, কারণ সত্যিই আপনারা শুরুই করতেছেন সবাই। একটা ব্লগ ক্রিয়েট করতে হলে কিচ্ছু দরকার হয় না, জাস্ট একটা জিমেল দরকার। ব্লগ কীভাবে ক্রিয়েট করতে হয় আমি একটু জাস্ট দেখাই দিই। আপনারা সবাই আপনাদের নিজেদের নামে বাসায় একটা ব্লগ ক্রিয়েট করবেন। ব্লগ ক্রিয়েট করার জন্য আমাদেরকে ব্লগারে যেতে হবে। blogger.com, blogger.com-এ গেলে আপনাকে জিমেইল দিয়ে লগ ইন করাতে বলবে। এখানে অনেকগুলো ব্লগ দেখাচ্ছে আমার, এটা দেখাচ্ছে এই কারণে যেটা অলরেডি ক্রিয়েটেড। আপনাদের কিচ্ছু দেখাবে না, আপনাদেরকে ফাঁকা দেখাবে, শুধু এখানে লেখা থাকবে নিউ ব্লগ। এই নিউ ব্লগে এখানে ক্লিক করবেন। এখানে হচ্ছে ব্লগের টাইটেল চাচ্ছে। মনে করি আমরা একটা ব্লগের টাইটেল দিলাম এটা টাইটেল দিলাম ব্লগের। এখন বলছে অ্যাড্রেস, যে ব্লগের অ্যাড্রেস মানে কি? টাইটেল মানে আপনার ইচ্ছা, টাইটেল আপনি যা ইচ্ছা দেন। টাইটেল মানে আপনার সাইডের টাইটেলের থাকবে, দেখাচ্ছি কিরকম আসবে। অ্যাড্রেসটা হচ্ছে আমার ইউআরএলটা যেটা আসবে, বা ডোমেইন নেম বলতে পারেন এখানে, ডোমেইন নেম। সো এসইআইপি আমি দিলাম এসইও 25, ক্লিক করলাম। ওকে, অ্যাভেলেবেল আছে। যদি অ্যাভেলেবেল না থাকতো এটা ক্রস আসতো, দেন আমাকে চেঞ্জ করতে হতো। যেহেতু অ্যাভেলেবেল দেখাচ্ছে আছে, ওকে ফাইন, আমি এটাই নিলাম। এখানে টেমপ্লেট যা আছে থাক। 25 কি আগে করা আছে বুঝাচ্ছে? না না না, এরকম কপি কোনো কিছু নাই, 25 করা নাই। যেমন যদি থাকতো, যেমন দেখেন আমি যদি এসইআইপি এসইও দেই, দেখেন দেখাচ্ছে কি নাই, নট অ্যাভেলেবেল। কিন্তু আমি 25 দিলে দেখাচ্ছে হ্যাঁ এটা অ্যাভেলেবেল আছে, এটা বোঝাচ্ছে জাস্ট। দেন আমি ক্রিয়েট ব্লগ, ওকে ব্লগ ক্রিয়েট হয়ে গেছে আমার ব্লগটা ক্রিয়েট চলে আসছে। একটা জিনিস একটু অফ করে দিই।
ব্লগটা আমার ক্রিয়েট হয়ে গেছে। আমি জাস্ট এখন যদি ব্লগটা দেখতে চাই, এই যে ভিউ ব্লগ অপশন আছে, ভিউ ব্লগ ক্লিক করি, এই যে চলে আসছে। এই হচ্ছে আমার ইউআরএল acipseo25.blogspot.com। .blogspot কেন আসছে? কারণ এটা আমি ব্লগস্পটে হোস্ট করেছি, এটা আমার নিজের কিনা হোস্টিং না। কিনা হোস্টিং হয়ে এরকম আসতো যে acipseo25.com অনলি .com আসতো। এখানে .com আসছে, কিন্তু এর আগে ব্লগস্পটটা আছে, কারণ আপনি অন্যের প্রপার্টিতে কাজ করছেন। তো অন্যের প্রপার্টিতে কাজ করলে আপনার সেই প্রপার্টির এটা আপনার ক্রেডিটটা তাকে দিতে হবে। আচ্ছা, সো ব্লগ কিভাবে ক্রিয়েট করতে হয় এটা কি বোঝা গেছে? আপনাদের বাসায় সিম্পল, একদম সিম্পল কাজ, এটা কোনো মানে 2 মিনিট লাগবে। বাসায় একটু করে নিন সবাই যে ব্লগ ক্রিয়েট করতে হয়। এখন দেখেন, আমি বাসায় করতে এই জন্যই বলছি যে এখন যদি এখান থেকে আমি বলি ব্লগ ক্রিয়েট করেন, আপনারা ব্লগে যান, হাইয়েস্ট হলে 10 থেকে 12 জন লগ ইন করতে পারবেন, বাকিরা কেউ লগ ইনই করতে পারবেন না। কারণ যেই জিমেইল একসাথে এতগুলো হিট করবেন ব্লগে, কারণ আইপি সেম, এখানে আপনাকে ব্লক করে দেবে, কাজ করতে দেবে না। সো এই জন্য বলা, কাজগুলো যাই দেওয়া হবে বাসায় প্র্যাকটিস করবেন। বাসায় যদি সময় দিতে না পারেন তাহলে লাভ নাই, বাসায় সময় দিতে হবে। এটা গেল ফার্স্ট আমাদের, যে একটা ব্লগ ক্রিয়েট করলাম। কেন ক্রিয়েট করলাম? কারণ আপনাদেরকে আমি যে ক্লাসে যে জিনিসগুলো দেখাবো এগুলো সব এই ব্লগের মাধ্যমে দেখাবো। আমরা জাস্ট এখানে ব্লগ কিভাবে ক্রিয়েট করতে হয় এর একটা দেয়া আছে, যে ব্লগারে যাবেন, এরপরে আপনি জাস্ট আপনার জিমেইলের আইডি পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর এখানে এইভাবে একটা অপশন আসবে, ল্যাঙ্গুয়েজ আপনারা ইংলিশ সিলেক্ট করে নিন, বাংলা দিলে হাবিজাবি যা আসবে কিছু বুঝবেন না। তারপরে কন্টিনিউ টু ব্লগ, দেন তারপরে আমি নিউ ব্লগ ক্রিয়েট করবো, এখান থেকে নিউ ব্লগে ক্লিক করলাম। তারপরে আপনার নাম দিয়ে জাস্ট ব্লগটা অ্যাভেলেবেল থাকলে নিয়ে নেবেন, সেভ করবেন, শেষ। তারপরে ব্লগ চলে আসবে। এখানে নতুন পোস্ট দিতে চাইলে নিউ পোস্টে ক্লিক করলে নতুন পোস্ট চলে আসবে। হ্যাঁ, টাইটেল চেঞ্জ করতে পারবেন, ইউআরএল তো একবারই টাইটেল চেঞ্জ করতে পারবেন। কিসের ছবি? ওটা জিমেইল থেকে নিচ্ছে, এই ছবিটা নিচ্ছে জিমেইল থেকে নিচ্ছে। আচ্ছা, এট ফার্স্ট আমাদের এসইওর টার্ম বলি বা এসইওর যে টপিকটা দিয়ে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। একটা বিষয় একটু বলে দেই, কিওয়ার্ড রিসার্চ টাস্কটা খুবই ইজি একটা পার্ট। খুবই ইজি পার্ট এই কারণেই বলছি, এটা আপনাদের বুঝালে আপনারা সহজেই বলবেন হ্যাঁ বুঝে গেছি, কোনো সমস্যা নেই, আমি কালকে থেকে করতে পারবো। আর সবচেয়ে কঠিন পার্ট এই কারণে আবার বলবো যে বুঝে গেছেন ঠিক আছে, করতেও পারবেন ঠিক আছে, কিন্তু সেরকম প্রফিটেবল কিওয়ার্ড বের করাটা অনেক টাফ। কিওয়ার্ডের অভাব নাই দুনিয়ায়, কিন্তু প্রফিটেবল একটা কিওয়ার্ড বের করা অনেক টাফ। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে যে বিষয়টা বলি, আপনি একটা প্রজেক্ট দাঁড় করাবেন, মানে একটা ওয়েবসাইট রান করবেন বা একটা ওয়েবসাইটের জন্য কাজ করবেন, তার বিগিনিং লেভেলটা শুরু হয় এই কিওয়ার্ড রিসার্চ থেকে। কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে তার প্ল্যাটফর্মটা দাঁড় হয় কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে। যে আপনার কাজগুলোর পরের স্টেপে কী করবেন এটা ডিপেন্ড করে কিওয়ার্ড রিসার্চের উপরে। এই কিওয়ার্ড রিসার্চ যদি ভুল করেন করতে, বুঝতে, বা নিজে যদি কিওয়ার্ড রিসার্চের ঠিক মতো কাজ না করতে পারেন, একদম এসইওর এর পরে যা করবেন না কেন, একদম লাস্ট পর্যন্ত সাইট ডেভেলপ করা শেষ, সাইট রান করছেন, যা করছেন, টোটাল রেজাল্টের উপর একটা হিউজ নেগেটিভ ইম্প্যাক্ট করবে যদি আপনার কিওয়ার্ড রিসার্চ ঠিক না হয়। যদি ঠিক হয় দেন আপনি ওদিকে যদি কিছু ভুলও করেন, এর কারণে আপনি ওটাকে ওভারকাম করতে পারবেন। কিওয়ার্ড রিসার্চটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। মার্কেটপ্লেসে কিওয়ার্ড রিসার্চের অনেক কাজ আছে। মার্কেটপ্লেসে যদিও এর কাজের ভ্যালু খুব বেশি না, মানে প্রাইজিংটা খুব বেশি না, তবে এটা ডিপেন্ড করে আপনার উপর যে আপনি কত প্রাইজিংটা চাচ্ছেন এই কাজের জন্য। বলতে গেলে এরকম, সেম প্রোডাক্ট ফার্ম গেটে 200 টাকা দেখে বিক্রি করতেছে, ঠিক ফার্ম গেটের শোরুমগুলোতে আবার গেলেই সেম প্রোডাক্ট 500 টাকায় সেল হচ্ছে। আবার ওই প্রোডাক্টে বসুন্ধরায় গেলে $1000 সেল হচ্ছে। সো এই যে বিষয়টা, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি জিনিস সেম। কিওয়ার্ড রিসার্চ যে
কাস্টমারের কাছে আপনি জিনিসটা দিবেন বা যার কাছে এই সার্ভিসটা আপনি দিবেন কিওয়ার্ড রিসার্চের, তাকে আপনি কতটা বোঝাতে পারছেন বা তাকে আপনি কতটা কনভিন্স করে কত ডলার আপনি নিতে পারছেন, এই স্কিলটা আপনার থাকতে হবে। যদি এই স্কিল আপনার থাকে দেন আপনি ভালো আর্ন করবেন। যদি এই স্কিল না থাকে তাহলে আপনার কাজ পেতেও সমস্যা হবে, ভালো আর্ন তো পরে থাকে। কারণ আপনি যখন বায়ারের সাথে কথা বলবেন, নর্মাল একটা কিওয়ার্ড রিসার্চের কাজ, মনে করেন একটা 50টা কিওয়ার্ড বায়ার বের করতে বলছে। অনেকে আছে 50টা কিওয়ার্ড বের করে দিবে, $10 নেবে। অনেকে আছে যে 50টা কিওয়ার্ড আমি তোমাকে বের করে দিব, $10 দিব। তার মানে পার কিওয়ার্ড কত পড়ছে? কত সেন্ট পড়ছে? 20 সেন্ট। 20 সেন্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে সেম কাজই আরেকজন আছে, সে বলছে না আমি তোমাকে 50টা কিওয়ার্ড দেবো, $50 তোমার আমাকে দিতে হবে। সেম কাজ, এবং বায়ার রাজি হয়ে যাচ্ছে, তাকে কাজও দিচ্ছে। এখন বলবেন তাহলে সেই লোকটা কি দোষ করলো? ও তো 50টা কিওয়ার্ড দিবে, এও তো 50টা কিওয়ার্ড দিবে, সে কেন $10 পাচ্ছে, আমি কেন $50 নিচ্ছি? এখানে ডিফারেন্সটা এখানে আপনি বায়ারকে বোঝাতে সক্ষম হননি যে এই কাজটা করতে আমাকে $50 দেওয়া উচিত তোমার। এখানে হচ্ছে পার্থক্য। কাজ সেম, কষ্ট সেম। 50টা কিওয়ার্ড বের করতে সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা আপনাকে সময় দিতে হবে। সেও তাই করবে, আপনিও তাই করবেন। সেও যে প্যারামিটারগুলো দিবে, দেখা গেলো আপনিও সেই প্যারামিটারগুলোই দিবেন, এক্সট্রা কোনো ভ্যালু অ্যাডেড কিছু দিবেন না। অথচ আপনি ডিমান্ড করেছেন $50, সে ডিমান্ড করেছে $10। ডিফারেন্সটা শুধুমাত্র এইখানে যে আপনি আপনার নিজেকে বায়ারের সামনে ঠিক মতো প্রকাশ করতে পারেননি বা বায়ারকে বুঝাতে পারেননি যে অ্যাকচুয়ালি এই কাজের ভ্যালু $50 হওয়া উচিত। বিষয়টা যদি একটু এক্সাম্পল দিয়ে বলি, সেটা হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন লোককে হায়ার করি বিভিন্ন কাজের জন্য। হতে পারে সে আমার মিস্ত্রি, তাকে বাসায় এনে কাজ করাচ্ছে, হতে পারে একটা গ্যাসের চুলা ঠিক করার জন্য, বা হতে পারে একটা রেফ্রিজারেশন ঠিক করার জন্য, যাকেই হোক না কেন। আমরা কিন্তু অনেক সময় তাকে আগে থেকে ঠিক করে আনার পরেও দেখা গেল আমি তাকে বলে আনছি ঠিক আছে এই কাজের জন্য তোমাকে আমি $500 দিব, কিন্তু সে যখন কাজ কমপ্লিট করে দেয়, কমপ্লিট করার পরে সে তার কথার মাধ্যমে হলো আর $100 বেশি নিয়ে যাওয়ার সময়। এবং আমরাও খুব বেশি করি না যে দিব না এইটা করি না, সে খুশি হয়ে আমরাও দিয়ে দিই। এখন যে আমরা দেই এর রিজন হচ্ছে সে তার কাজের দ্বারা আমাকে কোনোভাবে কোনো না কোনোভাবে আমার উপর একটা প্রভাব আনছে, সে দেখাইছে যে ওকে ফাইন, হ্যাঁ আমার এইটা ন্যায্য, আমার এটা প্রাপ্য, তুমি আমাকে এটা দাও। আবার কেউ কেউ এমন আছে যে যেটা বলে আনছে ওইটা দিতেই মেজাজটা খারাপ লাগে, এরকমও হয়। সো এইখানে কিওয়ার্ড রিসার্চের নর্মাল প্রাইসটা আমি আপনাদের একটু বলে দেই। অ্যাভারেজলি যেটা মার্কেট প্লেসে চলে সেটা হচ্ছে অ্যাভারেজলি দেখা যায় একটা কিওয়ার্ডের জন্য যদি আপনি খুব বেশি নর্মাল ভাবে একটা কিওয়ার্ড রিসার্চ করেন, যেটা এভারেজ কিওয়ার্ড রিসার্চ করে সবাই, এভারেজ কিওয়ার্ড রিসার্চ করেন, সো পার কিওয়ার্ড আপনি 20 সেন্ট থেকে শুরু করে 50 সেন্ট পর্যন্ত নিতে পারেন পার কিওয়ার্ড। এখন আমি আবারও বলছি, এইটা টোটালি ডিপেন্ড করবে আপনার কথার উপরে। আপনি যদি কথা ভালো বলতে পারেন, ওই 20 সেন্টই আপনার কাছে বেড়ে $1 চলে আসবে। নর্মাল ভাবে যদি বলি, আপনাদেরকে আমি যেদিন কিওয়ার্ড রিসার্চ করাবো, আজকে ক্লাস কিওয়ার্ড রিসার্চ শুরু হবে না বা দেখাবো না প্র্যাকটিক্যাল, জাস্ট থিওরিটিক্যাল পার্ট যাবে, নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যাল আসবে। তো প্র্যাকটিক্যাল পার্টে যখন যাব ওই দিন আমি একটা রিপোর্ট দেখাবো কিওয়ার্ড রিসার্চের। আপনারা দেখতে বলবেন যে এই কাজ এত টাকা কেন দিবে, এই সিম্পল কাজ, এই কাজের জন্য $1 কেন দিবে? যেমন কালকের রাতে একটা কিওয়ার্ড রিসার্চের রিপোর্ট আমি সাবমিট করেছি, $50, 50টা কিওয়ার্ড, 50টা কিওয়ার্ড $50। এখন বিষয় হচ্ছে, এখন বলবেন তাহলে আপনি প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য $1 কেন নিলেন? আপনি কি এমন আলাদা স্পেশাল কি দিলেন? স্পেশাল বিলিভ করেন কিচ্ছু দেয়নি স্পেশাল। আপনাদের রিপোর্ট দেখলে আপনারা বুঝবেন যে সিম্পল রিপোর্ট, এটা অ্যাকচুয়ালি কিছুই নেই ভিতরে। $50 কেন তার কাছে ডিমান্ড আমি করেছি? কারণ তাকে যখন আমি বলেছি কিওয়ার্ড রিসার্চের টাস্কের কথা, তাকে যখন এভাবে বলেছিলাম
যে দেখো তুমি যে কিওয়ার্ডগুলো চাচ্ছ এই কিওয়ার্ডগুলো আমি নর্মাল আমি দুইটা সার্ভিস দিই কিওয়ার্ড রিসার্চের উপরে। একটা হচ্ছে প্রো লেভেল আর একটা হচ্ছে নর্মাল কিওয়ার্ড রিসার্চ। তুমি কোনটা চাও? যদি তুমি প্রো লেভেল কিওয়ার্ড রিসার্চ চাও সেখানে আমি তোমাকে 50 কিওয়ার্ডসের জন্য $50 চার্জ করব, আর যদি নর্মাল কিওয়ার্ড রিসার্চ চাও সেখানে আমি $30 চার্জ করব 50টা কিওয়ার্ডের জন্য। মজার বিষয় হচ্ছে এটা, আপনি মার্কেটিং করতে গেছেন, আপনার সামনে দুইটা প্যান্ট বের করছে, দুইটা জিন্সের প্যান্ট বের করে কেউ বলছে যে ভাইয়া এই প্যান্টটার দাম 2000, এই প্যান্টটার দাম 1500 যেটা এটা খুব বেশি খারাপ না, একটু ম্যাটেরিয়াল একটু ডিফারেন্স নিতে পারেন তাও চলে, কিন্তু এই প্যান্টটা হলো স্পেশাল ভাই, একটু দেখলে দেখেন এটা ভালো প্যান্ট। যতই 500 টাকা ডিফারেন্স হোক না কেন ওইটা আপনার কাছে তখন আর ওইটা মনে হবে না 500 ডিফারেন্স। আপনি কিন্তু অবশ্যই যেটা 2000 টাকা দাম ওইটাই নেবেন, 500 টাকা দিয়ে কখনো তাকাবেন না। সো আপনাকে বুঝতে হবে বায়ারের সাথে কি বলবেন। বায়ারকে যখন আমি প্রো লেভেলের কথা বলেছি তার মাথায় কিন্তু হিট করে গেছে যে অ্যাডভান্সটা আমি কেন নিব না, এই অনলি $20 জন্য আমি নেব না এই চার্জটা বা এই ফিটা দিব না, কিন্তু সে কিন্তু যদি $30 দিয়ে কাজটা করত তা কিন্তু আমি সেম সার্ভিসটাই দিতাম, কোনো ডিফারেন্স কিছু না। এটা জানেন আপনি, এটা জানেন আপনি, এটা কিন্তু সে জানে না যে আপনি কি দিবেন, রিপোর্টটা কি দিবেন, তো তাকে দেখাননি কোনো, এটা সে জানে না। রিপোর্টে কিন্তু সেমই দিচ্ছেন আপনি, কিন্তু এটা ডিপেন্ড করে আপনার কথার উপরে। অলওয়েজ ট্রাই করবেন, কারণ দেখেন বর্তমান যুগ, ফ্রিতে কেউ কিছু দেয় না। আপনার কথা বলে কথা খরচ করে তারপরে আপনাকে আনতে হবে নিজের থেকে। বর্তমান যুগটা টোটালি এরকম চলে আসছে, আপনি যদি কথা খরচ না করেন, আপনি যদি সেখানে কিছুটা হলেও আপনি অনেক জানেন অনেক বোঝেন, তো ওটাকে যদি শো আপ না করেন ওটা চা না ভ্যালু কেউ দেবে না। এখন আর ওই যুগ নাই। হ্যাঁ ওই যুগটা ওই সময় ছিল, ওই যখন কিনা ওই সারা গ্রামের থেকে একজন ছুটে আসতো, এসএসসি পরীক্ষায় কেউ ম্যাট্রিকে 5 ডিভিশন পাইছে, ছুটে আসতো পাশের গ্রাম থেকে দেখার জন্য, কারণ তখন ওই বিষয়টা এরকম ছিল পুরা গ্রামের মধ্যে একজনই ছিল ম্যাট্রিক পাস এই জন্য। কিন্তু এখন প্রত্যেক ঘরে ঘরে 4-5টা করে থাকে এবং A+ নিয়ে থাকে। তো এখন আর কেউ ওই আমরা ভ্যালুও দেই না, কেউ জানতেন A+ পাইছে ও ডাইল ভাত দরকার কিছু না, পায় কি লাভ, জব তো নাই। বিষয়টা এখন পাস করার জন্য, বিষয়টা এখন পাস করা তো সবাই পাস করে, পরীক্ষা যে দেয় অন্ধ যে পরীক্ষা দিলে সেটা পাস করবে, সে লেখুক না লেখুক পাস করবে সে। আমরা যখন বাইরের সাথে কাজ করি এখানে দুইটা পক্ষ থেকে ব্রেন গেম চলে, সে ট্রাই করে আমাকে কিভাবে তার কন্ট্রোলে নেবে, আমি ট্রাই করি তাকে কিভাবে কন্ট্রোল নেব। এখানে যে উইনার হবে তার সব। তো এখানে ডিপেন্ড করে, সবসময় যে আপনি জিতবেন বিষয়টা এরকম না, মাঝে মাঝে বায়ার কিছু ছাড় দিতে হয়, বায়ারের অবস্থা ভালো নাও থাকতে পারে, বায়ার মানেই যে সে কোটিপতি এটা না, তার ডলার অনেক তাও না। সো এইগুলো আপনাদেরকে বুঝতে হবে, আমরা এই ডিটেলসগুলো আপওয়ার্ড ক্লাসে জানবো। তবে যেহেতু কিওয়ার্ড রিসার্চের পার্ট শুরু করছি, সো কিওয়ার্ড রিসার্চের মার্কেট ভ্যালুটা বলে দিলাম, নরমালি 20 to 50 সেন্ট, ভালোই খারাপ না, এটা এভাবে করতে পারেন। কারণ যেগুলা একটু ঝুনা হয়ে গেছে, ঝুনা বলতে গেলে অনেক দিন থেকে মার্কেট প্লেসে ঘাটছে এরকম, ওদের সাথে কাজ করতে গেলে আবার ঝামেলা হয়, ওরা আবার এইগুলো নিয়ে খুব বার্গেনিং করে, ওই ওরা বলতে গেলে 20 সেন্ট 10 সেন্ট পর্যন্ত ওরা বলে। সেটা আপনার উপর ডিপেন্ড করে এটা কীভাবে একটু রাইজ করে নেবেন, সেইভাবে বুঝতে হবে। কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনেক পেইড টুল আছে, ফ্রি টুল আছে। অ্যাট ফার্স্ট আপনাকে অ্যাটলিস্ট ইউজ করি আর না করি নামগুলো জানতে হবে, কারণ আপনি এই ফিল্ডে আছেন, এই ফিল্ডে থাকাকালীন সময় আপনাকে এই ফিল্ডের যে টার্মসগুলো আছে, যে টুলসগুলো আছে, এগুলো সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। কিওয়ার্ড রিসার্চের জন্য এখানে একটা লিস্ট দেওয়া আছে, এই লিস্টটি যে সব এটা না, এর বাইরে অনেক অনেক টুল আছে, এটা জাস্ট স্যাম্পল একটা লিস্ট, এর বাইরে যে কোনো নাই তা না, এর বাইরে অনেক আছে। মেইনলি আমরা যে টুলগুলো ফোকাস করব কিওয়ার্ড রিসার্চের জন্য আমি বলছি, অ্যাট ফার্স্ট হচ্ছে গুগলের কিওয়ার্ড প্ল্যানার টুল, এটা আমরা ইউজ করব। গুগলের কিওয়ার্ড প্ল্যানার টুল হচ্ছে কিওয়ার্ড রিসার্চের একটা মাদার টুল, যেটা অলওয়েজ সবাই ফ্রি হলেও এটা ইউজ করে, কারণ গুগল থেকে অ্যাকচুয়াল ডাটাটা আমরা নেই। তো গুগলের কিওয়ার্ড প্ল্যানার এই টুলটা আমরা ইউজ করব সবাই। সেকেন্ড যে টুলটা ইউজ করব সেটা হচ্ছে কিওয়ার্ড শিটার, এখানে নামটা নাই, কিওয়ার্ড শিটার নামটা শুনে আবার শিট মনে হতে পারে, মনে হওয়ার কিছু নাই, ওই কিওয়ার্ড শিটারে গেলেও দেখবেন একটা কমোডের ছবি দেয়া,
আর এখানে কিওয়ার্ড সার্চ করতে হয় শিফট কিওয়ার্ড দিয়ে। ভালো, টুলটা অনেক ভালো ভালো কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করে। সার্চের জন্য কি করতে হবে? সরি, সার্চের জন্য কি করতে হবে? সার্চের জন্য কিওয়ার্ড শিট। কিওয়ার্ড শিটে যে লিখতে হবে আর কি, কিওয়ার্ডটা লিখে মানে একটা বাটন থাকে যেটা কিনা আমরা সার্চ বাটন থাকে, ওখানে সার্চ বাটন, এটা শিট বাটন বলে, এটাকে লেখাই আছে শিট, শিট কিওয়ার্ড লেখা আছে। আচ্ছা, এরপরে আমরা kwfinder.com একটা টুল আছে, ওইটা ইউজ করতে পারি। ওইটা অবশ্য ফ্রিতে মাত্র 5টা কিওয়ার্ড বের করতে দেয় প্রত্যেক দিন, 24 ঘন্টা লিমিট। পেইডে গেলে তখন বেশি দেয়। ফ্রিটাই আমি বলছি, তাও ফ্রিতে 5টা দিলেও দেয়, তাই বলছি। KW ফাইন্ডার মানে কিওয়ার্ড ফাইন্ডার। অনলাইনে আমরা KW দিয়ে সবাই বলি, কারণ কিওয়ার্ডটা লেখার সময় থাকে না, তো এই জন্য KW দিয়ে চালাই। আচ্ছা, এরপরে আসি SEMrush। SEMrushটাও ইউজ করব, ফ্রিতেও করা যায়, এমনি ফ্রিতে আপনি অ্যাকাউন্ট করে রাখতে পারেন। ubersuggest.io এই টুলটা ইউজ করব, .org ছিল, এখন চেঞ্জ হয়েছে। ubersuggest এগুলো লিখে দেবো। যদি ব্রেনে রাখতে পারেন রাখেন, যদি লিখতে চান লেখেন। আমি তো বলেছি আমার ক্লাসে আমি কাগজ কলম মেনটেন করাই, তো মেনটেন করতে চাইলে করেন। এরপরে একটা টুল বলবো, এই টুলটা বেস্ট হচ্ছে ইউএস এবং ইউকে এর জন্য। এই টুলটা অনলি বেস্ট হচ্ছে ইউএস এবং ইউকে এর জন্য, সেটা হচ্ছে স্পাইফু, spyfu.com। এই টুলটা অনলি ইউএস এবং ইউকে এর জন্য বেস্ট, তবে এর পেইড ভার্সনটা আরো ভালো, যদি অনেক প্রাইসি, যদি পসিবল না হয় ফ্রি ভার্সনেও কাজ করা যায়। ফ্রি ভার্সনেও দেয় না তা না, ফ্রি ভার্সনেও কিওয়ার্ড রিসার্চ করতে দেয়। spyfu, SPYFU, spyfu.com। আপাতত এই টুল কয়টাই আমরা ইউজ করব। এই টুলের বাইরে যদি দেখি আমাদের কখনো কোনো টুল ইউজ করতে হয়, ওটা আমরা ক্লাসেই দেখব। তবে একটা বিষয় বলি, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে ছবি তোলার দরকার নেই, এগুলো সব আপনাদের দেওয়া হবে, গ্রুপে আমি পোস্ট করে দেবো, গ্রুপে আপলোড করে দেবো। কিওয়ার্ড রিসার্চের গোলটা কি অ্যাকচুয়ালি? কিওয়ার্ড রিসার্চের গোল যদি বলি আমরা, এট ফার্স্ট গোল হচ্ছে বেস্ট কিওয়ার্ডগুলো খুঁজে বের করা আপনার পেজের জন্য। মানে আপনি প্রত্যেকটা সাইডের অনেকগুলো পেজ হতে পারে, একটা সাইডে তো অনেকগুলো পেজ থাকে, তাই না? এবং আমরা কিন্তু ডিফারেন্ট পেজকে ডিফারেন্ট কিওয়ার্ডের জন্য টার্গেট করি। কারণ একটা পেজ, মনে করেন আমি একটা স্পোর্টস নিয়ে একটা সাইট চালাই, এখন যে সাইটটা স্পোর্টস নিয়ে চালাচ্ছি, ওই স্পোর্টস সাইটের মধ্যে একটা পোস্ট দিয়েছি এরকম যেটা রিয়েল মাদ্রিদ নিয়ে, আর একটা পোস্ট দিয়েছি বার্সেলোনা নিয়ে, আর একটা দিয়েছি মনে করেন লিভারপুল নিয়ে। এইভাবে যে ডিফারেন্ট পোস্ট দেয়, তো আমি কিন্তু যেটা রিয়েল মাদ্রিদ দিয়ে লিখেছি, আমি চাবো ওই পেজকে রিয়েল মাদ্রিদ দিয়ে সার্চ করলে আসুক গুগলে। ওই পেজকে আমি এটা চাবো না যে বার্সেলোনা দিয়ে সার্চ করে রিয়েল মাদ্রিদ পেজ আসুক, এটা আমি চাবো না। সো প্রত্যেকটা ডিফারেন্ট পেজের জন্য কিন্তু কিওয়ার্ড সিলেকশনটা ডিফারেন্ট ভাবে করতে হয়। সো এই জিনিসটা এই জন্য বলছি যে আপনাকে কিওয়ার্ড রিসার্চের প্রথম কাজই হচ্ছে বেস্ট কিওয়ার্ডটা খুঁজে পাওয়া একটা নির্দিষ্ট পেজের জন্য। আপনি এই পেজের জন্য বেস্ট কিওয়ার্ড কোনটা এটা খুঁজে বের করেন। সেকেন্ড অপশন হচ্ছে কম্পিটিশনটা বোঝা। আপনার এই কিওয়ার্ডের জন্য কম্পিটিশন লেভেলটা কেমন এটা জানা। কম্পিটিশন লেভেল বলতে গেলে প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য একটা কম্পিটিশন থাকে, মানে এই কিওয়ার্ডের জন্য মার্কেটে কি পরিমাণ কম্পিটিটর আছে। মনে করেন এখন আমি চাচ্ছি এক কাজ করি, আমি কার লিখে সার্চ করি বা স্পোর্টস লিখে সার্চ করলে যেন আমার সাইটটা আসে। এটা কি বলবো, এটা আসলে এই দিনে ঘুমায় স্বপ্ন দেখার মতো একটা কথা আছে না, এইটা একটা বিষয় হয়ে গেল যে স্পোর্টস লিখে সার্চ করলে সেখানে জায়ান্ট সাইট আছে যারা অলরেডি হিউজ পরিমাণে একটা র্যাঙ্ক করে বসে আছে, তো তাদের সরায় আপনার সাইট কখনো পসিবল না, কখনো না। যতই বলেন না কেন আপনি এসইও সব জানেন, লাভ নেই, আসবে না বলে কোনো লাভ নেই। তো এইখানে কম্পিটিশন বুঝে আপনাকে কিওয়ার্ড চুজ করতে হবে, যে এই কিওয়ার্ডের কম্পিটিশন এরকম, এই কিওয়ার্ড নিয়ে আমার কাজ করা পসিবল, ওকে ফাইন। বিষয়টা এরকম, আমার সর্বোচ্চ ক্ষমতা আছে, আমি একটা বাইক অ্যাফোর্ড করতে পারি,
সেখানে যদি আমি এটা চিন্তা করি বাজারে না নতুন কার আসতেছে অ্যাপেলের, ওই কারটা যদি আমি নিতে পারতাম, চড়তে পারতাম, এটা আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই না। আপনাকে আগে বুঝতে হবে আপনার লেভেল কোথায়, কোন লেভেল থেকে আপনি কতটুকু যাওয়া উচিত আপনার যেতে পারেন, ওইটুকু চিন্তা করা। এর বেশি যদি চিন্তা করেন ওই উপরে উঠবেন না, গরম করে নিচে পড়ে যাবেন। এই জিনিসটা বুঝতে হবে। টু প্ল্যান অন পেজ এন্ড অফ পেজ অপটিমাইজেশন, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করি এই কিওয়ার্ডগুলোর ইমপ্লিমেন্ট করি কোথায়, আমাদের অন পেজের কাজে এবং অফ পেজের কাজে। সো এই অন পেজ আর অফ পেজের কাজে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব এই জিনিসটাকে আগে থেকেই আমরা কাজ শুরুর থেকে এগুলো ডিসাইড করে ফেলি যে অন পেজে কোথায় ইউজ করব, অফ পেজে কোথায় ইউজ করব, যেটা আপনারা বুঝবেন পার্ট বাই পার্ট যখন আমরা যাব এগুলো ডিটেইলস আসবে। টু ফাইন্ড দ্য বেস্ট কিওয়ার্ড ফর অ্যাডভার্টাইজ, অ্যাডভার্টাইজটা আসলে অ্যাকচুয়ালি আপনারা কেউই করবেন না। কেন করবেন না বলছি, সেটা হচ্ছে আমরা ফার্স্ট ক্লাসে একটা জিনিস দেখেছিলাম যে পেইড একটা রেজাল্ট আসে গুগলে, যেটার পাশে অ্যাড লেখা থাকে, ছোট্ট করে অ্যাড লেখা থাকে। সো ওই যে পেইড রেজাল্টটা আসে, ওই পেইড রেজাল্টের জন্য মূলত অ্যাডভার্টাইজটা দরকার। মানে ওইখানে একটা কিওয়ার্ড রিসার্চের দরকার আছে যে এই কিওয়ার্ডের জন্য আমি চাই আমার একটা শো করুন, ওটা পেইড রেজাল্টের জন্য, এটা আপনাদের জন্য না। টু ফাইন্ড দ্য পিপিসি, এটাও পেইডের জন্য। পিপিসি বেস বিড প্রাইস ফর কিওয়ার্ড, এটাও টোটালি পেইডের জন্য, পিপিসি মার্কেটিং এর জন্য। এটা ওই যেটা বললাম যে পেইড অ্যাড আসে, এই দুটা পুরাই পেইডের জন্য, এই দুটো আপনাদের জন্য না। টু ফাইন্ড লোকাল এন্ড গ্লোবাল বেস সার্চ ভ্যালু, আমি একটা কিওয়ার্ড নিলাম এরকম যে হাউ টু লার্ন এসইও উইদিন 7 days, একটা কিওয়ার্ড নিলাম। কিওয়ার্ডটা হাউ টু লার্ন এসইও যদি আমি নিতাম এটাও কিন্তু হতো, একটু বোঝেন বিষয়টা। আমি যদি এখন একটা কিওয়ার্ড নিতাম এরকম হাউ টু লার্ন এসইও, এটাও কিন্তু পারফেক্ট ছিল। কিন্তু আমাকে বলেন তো এই দুটো যদি পাশাপাশি থাকে, একটা হচ্ছে হাউ টু লার্ন এসইও আর একটা এরকম হাউ টু লার্ন এসইও উইদিন 7 days, কোনটায় বেশি মানুষ যাবে? 100% 7 days এ বেশি যাবে। সো অন ডেজ হলে আবার বিষয়টা মানুষ আকাশ কুসুম কল্পনা মনে করে যে অন ডেজ এর মধ্যে আপনি এসইও শিখাই দিচ্ছেন, যেটা কিনা মানুষ রিসার্চ করে 2-3 বছরের কোর্স করে। আচ্ছা, তো সেইখানে 7 days যখন কথাটা বলবেন তখন কিন্তু ওই জিনিসটার ইমপ্যাক্টটা অডিয়েন্সের উপর হিট করবে। তো কিওয়ার্ডটা কিন্তু এখানে বুঝতে হয়। সো এইটা হচ্ছে আপনার এখন একটা বিষয় আছে হাউ টু লার্ন এসইও, এই কিওয়ার্ড দিয়ে সার্চ পড়ে মাসে 10,000, কিন্তু হাউ টু লার্ন এসইও উইদিন 7 days এই দিয়ে সার্চ পড়ে মাসে 10টা। সমস্যাটা হচ্ছে এই, একটা সার্চ পড়ে 10,000, একটা সার্চ পড়ে 10টা। এখন আপনি কোন কিওয়ার্ড নিয়ে আগাবেন? 10,000 নিয়ে আগালে ওইটাই কম্পিটিশন লেভেল তো অনেক হাই। প্রথমে এটা বলি, আপনি হচ্ছেন একটা নতুন সাইট, নতুন মার্কেটে কেবল আসছেন একটা প্রোডাক্ট নিয়ে। সো আপনি কিন্তু ওই যে 10 জন যারা আছে সার্চ করে, আপনি যদি ওই 10 জনকে টার্গেট করেন, ওই 10টা থেকে 9টা কিন্তু অনায়াসে আপনি পাবেন। একটা মিস করতে পারেন, 9টা পাবেন। কেন পাবেন? কারণ তারা যারা সার্চ করে হাউ টু লার্ন এসইও উইদিন 7 days, ওই তারা ওই লেখাটাই যেখানে দেখবে, ওই কিওয়ার্ডটা যেখানে পাবে ওইখানে ওই সাইডে তারা যাবে। তার মানে আপনার ভিজিটর পাওয়ার চান্স 90% চান্স থাকছে তাদের পাওয়ার। কিন্তু হাউ টু লার্ন এসইও দিয়ে যারা সার্চ করে তারা কিন্তু আপনার সাইটকে র্যাঙ্কে পাবে না, আপনার সাইটকে র্যাঙ্কে পাবে, কারণ কিওয়ার্ডটা একটু শর্ট কিওয়ার্ড এবং ওই কিওয়ার্ডের জন্য অলরেডি দেখেন অনেক বড় বড় সাইট র্যাঙ্কে চলে আসছে। আপনি কম্পিটিশন তাদের সাথে পারবেন না, হয়তো সেকেন্ড পেজে বা থার্ড পেজে থাকবেন, কিন্তু ওই সেকেন্ড পেজ থার্ড পেজে তার ভিজিটর যায় না। আপনারাও জানেন, আমরাও জানি, সেকেন্ড পেজ বা থার্ড পেজ আমাদের হেডেক না, কারণ ওই পেজে কখনো আমরাও যাই না। সো আদার্স ভিজিটর কীভাবে আশা করি তারা যায়? কেউই যায় না। জান না কেউ সেকেন্ড পেজে কি দেখতে যান? সেকেন্ড পেজে চেহারাটা কেমন? কি দিয়ে সার্চ করে যে ফার্স্ট পেজ কাঙ্ক্ষিত আসে না? মনে করেন স্যার কি বলে ডাউনলোড লিংক একটু অ্যানিমেশন পছন্দ করে তো স্যার, এরকম বিভিন্ন আর কি কোয়াড দেখাই। আচ্ছা, সব ক্ষেত্রে তো স্যার যে ডাউনলোড লিংক স্যার পাওয়া যায় না তো স্যার? হ্যাঁ, ডাউনলোডের ক্ষেত্রে এটা একটা কথা, ডাউনলোডের ক্ষেত্রেই থাকে। আচ্ছা, এই যে পেজটা এখন আসছে, এইটা মুখস্থ থাকতে হবে সবার। কেন থাকতে হবে? কারণ আপনারা এই ফিল্ডের লোক, এই ফিল্ডের টার্মস গুলো আপনাদের জানতে হবে। এই ফিল্ডে
যারা কাজ দেবে বায়ার, তারা এই টার্মে কথা বলবে। বায়ার আপনাকে বলবে আমার এতগুলা ডেমোগ্রাফিক কিওয়ার্ড দরকার, আমার এতগুলা জিওগ্রাফিক কিওয়ার্ড দরকার, আমার এতগুলা কল টু অ্যাকশন টাইপের কিওয়ার্ড দরকার। এগুলো সব টাইপস স্লাইড আমি দিয়ে দিব, আপনাদের লেখে কষ্ট করার দরকার নেই, স্লাইড দেয়া আছে গ্রুপে, দিয়ে দিব, কারণ দিয়ে দিয়েছি, গ্রুপে দেয়া আছে, স্লাইডে সব আছে। যদি মনে রাখতে চান কেউ জাস্ট তাহলে লিখতে পারেন আপনাদের ইচ্ছা। তারপর আমি বলে যাই, একটু খেয়াল করেন, আগে বোঝেন। এট ফার্স্ট প্রোডাক্ট অর সার্ভিস কিওয়ার্ড, প্রোডাক্ট এবং সার্ভিস। মোবাইল ফোন এটা প্রোডাক্ট এখানে, তাই না? সো এইটা হচ্ছে একটা প্রোডাক্ট বেস কিওয়ার্ড। ব্র্যান্ড কিওয়ার্ড, ব্র্যান্ড কিওয়ার্ড বলতে আমরা তো এক কথায় বুঝি যেগুলো ব্র্যান্ড। নোকিয়া মোবাইল ফোন, নোকিয়া একটা ব্র্যান্ড। সো এই টাইপের কিওয়ার্ড গুলোকে বলা হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড। মডিফায়ার কিওয়ার্ড, মডিফায়ার কিওয়ার্ড হচ্ছে যে আপনার মেইন কিওয়ার্ড আছে, ওর আগে বা পরে কিছু অ্যাড করে একটা মডিফায়ার কিওয়ার্ড তৈরি করা হচ্ছে। যেমন এখানে লেটেস্ট মোবাইল ফোন, এটা হচ্ছে মডিফায়ার কিওয়ার্ড। এনটিটি কিওয়ার্ড, এনটিটি কিওয়ার্ড হচ্ছে সেটা যেটা কিনা একটা নির্দিষ্ট একটা স্থান বোঝাবে, একটা অবস্থান বোঝাবে। যেমন এনটিটি কিওয়ার্ডে মোবাইল ফোন শপ। জিওগ্রাফিক কিওয়ার্ড, এটা শুনলেই বোঝা যায় একটা এরিয়া মেনশন করবে। জিওগ্রাফিক মানেই হচ্ছে একটা লোকেশন মেনশন করবে আপনার কথার মধ্যে, কিওয়ার্ডের মধ্যে। ডেমোগ্রাফিক সেগমেন্টের কিওয়ার্ড, ডেমোগ্রাফিক সেগমেন্টের কিওয়ার্ডটা হচ্ছে এটাই যেখানে আপনাকে একটা জেন্ডার বোঝাবে, মেল অর ফিমেল, এইটাকে জেন্ডার বেস করে বোঝাবে, যেখানে সেই কিওয়ার্ডগুলোকেই বলা হচ্ছে ডেমোগ্রাফিক কিওয়ার্ড। যেমন পিঙ্ক মোবাইল ফোন ফর ওমেন, যদি এরকম বলা হতো পিঙ্ক মোবাইল ফোন ফর মেন, এটা কিন্তু গ্রহণযোগ্য না। পিঙ্ক মোবাইল ফোন কখনো মেনের জন্য হতে পারে না। ওকে, এবার আসি কল টু অ্যাকশন কিওয়ার্ড। কল টু অ্যাকশন কিওয়ার্ড বলতে এটাই বোঝায় যে কিওয়ার্ড গুলো সার্চ করে পিপল কোনো না কোনো অ্যাকশনে আসে। অ্যাকশন আসে বলে মানে কোনো না কোনো অ্যাক্টিভিটিতে আসে। হতে পারে সে কোনো কিছু কেনে, হতে পারে সে কোনো একটা লিঙ্ক থেকে ডাউনলোড করে, হতে পারে সে কোনো একটা সাইন আপ ফর্ম ফিল আপ করে, যে কোনো একটা অ্যাকশনে সে আসে। এইটাই হচ্ছে কল টু অ্যাকশন কিওয়ার্ড। এডুকেশনাল কিওয়ার্ড, এডুকেশনাল কিওয়ার্ড হচ্ছে কোনো কিছু জানতে চাওয়া, এটা বোঝাই যাচ্ছে কথায় যে এডুকেশনাল কিওয়ার্ড মানে আপনি কোনো কিছু জানতে চাচ্ছেন, এই টাইপের কিওয়ার্ডকে এডুকেশনাল কিওয়ার্ড বলে। হ্যাঁ, বি টু বি কিওয়ার্ড, বায়ার টু বায়ার কিওয়ার্ড। বায়ার টু বায়ার বলতে কারা? যারা কিনা একদম প্রোডাক্ট যারা তৈরি করছে তাদের থেকে যারা পাইকারি বিক্রেতা কিনছে, এই দুইটার মধ্যে যে কিওয়ার্ডটা আদান প্রদান হয়, এই কিওয়ার্ডগুলোকে বলা হচ্ছে বি টু বি কিওয়ার্ড। কিন্তু আমি এটা বলছি না বি টু সি, মানে বায়ার টু, ওটা বলছেন, ঠিক আছে? বি টু বি কিওয়ার্ড বলছে এখানে যে বায়ার টু বায়ার, এরা তো দুইজনই বায়ার। পাইকারি যে কিনছে সেও একজন বায়ার, যে তৈরি করছে প্রোডাক্ট সেও একজন বায়ার, দুইজনের মধ্যে এটা। আদার্স কিওয়ার্ড, এটা হচ্ছে একটা আমাদের ওই বলে না যে নিজেদেরই বাঁচার একটা পথ করে রাখা, এইটা হচ্ছে আমাদের বাঁচার পথ করে রাখা। মানে যে কিওয়ার্ডটাকে আমরা কোনো জায়গায় ফেলাতে পারবো না, কোনো কথা নেই, ওটা আদার্স কিওয়ার্ড, জানি না ওটা কি আদার্স কিওয়ার্ড, নাম হচ্ছে এটা আদার্স কিওয়ার্ড। সো যে কিওয়ার্ড আপনারা এরকম পাবেন যে কোনো দিকেই ফেলাতে পারতেছি না, ওটা আদার্স কিওয়ার্ড। এরকম অনেক কিওয়ার্ড পাবেন, কিচ্ছু করার নেই, আদার্স কিওয়ার্ড ফেলে দেবেন। এখন মজার বিষয় হচ্ছে এতগুলোর মধ্যে মেইনলি কয়েকটাই আছে যেগুলো আমরা বায়ার চাই, আদার্স গুলো বায়ার কখনো চায় না। সবচেয়ে বেশি যে কিওয়ার্ডগুলো বায়ার চায়, কল টু অ্যাকশন কিওয়ার্ড সবচেয়ে বেশি ডিমান্ড থাকে। ফার্স্ট অফ অল আপনাকে কল টু অ্যাকশন কিওয়ার্ডগুলোকে বুঝতে হবে যে কল টু অ্যাকশন টাইপের কিওয়ার্ড কি। গুগলে যদি জাস্ট সার্চ করেন কল টু অ্যাকশন কিওয়ার্ড লিস্ট, হিউজ লিস্ট বের হবে যেখানে কিনা আপনার হিউজ কল টু অ্যাকশন কিওয়ার্ডের এক্সাম্পল দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। এবার ডেমোগ্রাফি, জিওগ্রাফি, এই দুটো টাইপের থাকে, ডেমোগ্রাফিটা কম থাকে, জিওগ্রাফি একটু বেশি থাকে। জিওগ্রাফি টাইপের কিওয়ার্ডগুলো চায় অনেকে যে আমার জিওগ্রাফি টাইপের কিওয়ার্ডগুলো দরকার, এরিয়া বেস সোজা কথা। আর জিওগ্রাফি কিওয়ার্ডগুলো অনলি লোকাল বিজনেসের জন্য বেশি ইউজ হয়। লোকাল বিজনেস মানে মনে করেন আমি একটা বুটিক্স চালাই ঢাকা শহরের জন্য, বাইরের সার্ভিস দেই না, এটা হচ্ছে জিওগ্রাফিক কিওয়ার্ডের জন্য তখন, সরি, জিওগ্রাফিক কিওয়ার্ডগুলো তখন আসবে। আচ্ছা, সো এইখানে কি এটা বোঝা গেছে? টাইপস অফ কিওয়ার্ড, এটা কি কমপ্লিট বোঝা গেছে যে এখানে কি বোঝানো হচ্ছে? কল টু অ্যাকশন কিওয়ার্ড,
কল টু অ্যাকশন হচ্ছে যেটা বললাম যে এইটা হবে সেই ধরনের কিওয়ার্ড যেখানে বায়ারকে ওই মানে যে ট্রাফিক থাকবে, ইউজার যে থাকবে, তাকে কোনো না কোনো অ্যাক্টিভিটিতে আসতে হবে। কোনো না কোনো অ্যাক্টিভিটি বলতে কিরকম হতে পারে, সে একটা ইমেল দিয়ে সাইন আপ করবে, হতে পারে তার এখানে নাম অ্যাড্রেস দিতে হবে, হতে পারে তার এখানে বাই নাও বাটনে ক্লিক করতে হবে, হতে পারে সে কোনো একটা কিছু প্রোডাক্ট সার্ভিস বা প্রোডাক্ট সে কিনবে, এই টাইপের যে কোনো কাজ। স্যার দ্যাট মিন্স অ্যাকশন অফ ইউজার। হ্যাঁ, ইউজার কোনো না কোনো অ্যাক্টিভিটিতে আসবে, এটা হচ্ছে কথা। এমনি নর্মাল তো একটা ইউজার আসে দেখো শুধু রিড করছে চলে গেছে, ওইরকম না, কিন্তু সে ওই পেজে এসে কোনো না কোনো অ্যাক্টিভিটিতে আসবে। ওই পেজে এসে সে কোনো না কোনো একটা বাটন থাকবে, ওটা ক্লিক করে কোনো না কোনো ইনফরমেশনে সে আসবে, সাবমিট করবে। স্যার এন্টিটি আর জিওগ্রাফিকের মধ্যে কি পার্থক্যটা এখানে এইভাবে দাঁড়াচ্ছে কি যে একটা নির্দিষ্ট স্থান? হ্যাঁ, এনটিটি বলতে জাস্ট ওটাকে বোঝাচ্ছে যেটা একটা আকার আয়তন আছে ওইটাকে দিয়ে বোঝাচ্ছে, আর জিওগ্রাফিক হচ্ছে এরিয়া বোঝায়, লোকেশনটাকে বোঝায় স্পেসিফিক করে। হ্যাঁ স্যার B2B তে কি স্যার দুইজনই বায়ার? হ্যাঁ, বায়ার টু বায়ার। বায়ার টু বায়ারের কয়েকটা বায়ার টু বায়ারের উদাহরণ হচ্ছে এরকম যে আপনার মনে করেন কিওয়ার্ড না, কিওয়ার্ড ওইভাবে না চিন্তা করার আগে এইভাবে চিন্তা করেন যে বায়ার টু বায়ার কিওয়ার্ডগুলো আসবে কি আসবে। বায়ার টু বায়ার কিওয়ার্ডটা আসে হচ্ছে এভাবে যে একটা গার্মেন্টস আছে ঢাকা শহরে, এই গার্মেন্টস থেকে যে ওনার গার্মেন্টসের সে কিছু প্রোডাক্ট তৈরি করে, গেঞ্জি টি শার্ট তৈরি করে। ওই টি শার্টগুলো কি করে, যে দোকানগুলো আছে, দোকানের মালিক যারা, লোকাল দোকানের মালিক যারা, তারা ওখান থেকে কিনে নিয়ে আসছে, সে সেল করছে, তারা কিনে আনছে। এখন যে কিনে আনছে সেও না তো সেল করছে, আবার সে সেল করছে কাদের কাছে, নর্মাল ইউজার যারা কাস্টমার যে তাদের কাছে সেল করছে। So, এখন হচ্ছে এই যে টাইপের কিওয়ার্ডটা তৈরি হচ্ছে এখানে দুইজনের মাঝে যে এইটা হচ্ছে বায়ার টু বায়ার কিওয়ার্ড। দুইজনে এখানে বায়ার, কিন্তু পাইকারি আর খুচরা বিক্রেতার মধ্যে যে ম্যাক্সিমাম আসছে যেটা সেটা হচ্ছে কল টু অ্যাকশন এবং জিওগ্রাফিক সবচেয়ে বেশি, এই দুটাই সবচেয়ে বেশি ইউজ হয়। কারণ কল টু অ্যাকশনটা আসে কোনো কোনো অ্যাক্টিভিটি মেনটেনের জন্য, আর জিওগ্রাফিটা হচ্ছে লোকাল বিজনেসের জন্য অবশ্যই লাগে। জিওগ্রাফিক কিওয়ার্ডের জন্য আমার যে বায়ার সে যে এরিয়ার কথা বলবে হ্যাঁ। সেটার জন্য হ্যাঁ, সেই এরিয়ার জন্য তো সার্চ করতে হবে আপনাকে। তখন আপনাকে ওই বিষয়টা এরকম, আমি মনে করেন আমি একটা কিওয়ার্ড দিয়ে বললাম আপনাকে যে আমার একটা বিজনেস করি এবং সার্ভিসটা হচ্ছে আমার ঢাকা শহরের মধ্যে দিই, তখন আপনি যদি অল বাংলাদেশ লোকেশন টার্গেট দেন তাহলে লাভ নেই, অনলি ঢাকা শহরে দিতে হবে তখন আপনাকে। কি কম্পিটিটর খুঁজে বের করার জন্য ডাইরেক্ট কম্পিটিটর খুঁজে বের করে দেব না, এখানে লোকেশনের কাজ হচ্ছে না। এখানে হচ্ছে বায়ারকে আমি একটু বুঝাই বলি, মনে করেন এই লোকেশনের ভিতরে আমার কম্পিটিটর কারা কারা আছে কিওয়ার্ড দিয়ে খুঁজে বের করে দেব, এটাই তো কিছু না। ফার্স্ট অফ অল মনে করেন আমি একটা ওয়েবসাইট ওনার, আমার একটা বিজনেস আছে। বিজনেসটা কি, আমি এইখানে একটা বুটিক শপ চালাই, একটা ছোট্ট একটা বুটিক শপ চালাই আমি। আর আমার বুটিক শপটা আমি বলে দিলাম এরকম, একজনকে রিসার্চ করতে তাকে বললাম এটা যে আমি অনলি ঢাকা সিটিতে এইখান থেকে 5 কিলোমিটার এরিয়া রেঞ্জের মধ্যে যেটুকু এরিয়া পড়ে এইটুকু মধ্যে আমি বিজনেসটা দিই, এর বাইরে আমি দিই। এখন অনলাইন থেকে যারা অর্ডার দিবে এই 5 কিলোমিটার রেঞ্জে যারা আছে তারা যেন খুঁজলে আমার বুটিক শপটা পায় বা আমার প্রোডাক্টটা পায়। এখন কথা হচ্ছে বুটিক শপে কি ধরনের প্রোডাক্ট থাকে, হতে পারে একটা 3 পিস, হতে পারে একটা শাড়ি, হতে পারে আপনার পাঞ্জাবি, এই টাইপের প্রোডাক্টসগুলো থাকে। সো এখন মনে করেন কেউ কিন্তু অনলাইনে খুব কমই আছে এরকম পাবলিক যারা কিনা বুটিক শপ লিখে সার্চ করবে, প্রথম রিজনকেই বুটিক্স বানান করতেই তাদের খবর হয়ে যাবে না, সিরিয়াস কথা। এই জন্য বুটিক্স লিখবে না, তারা কি লিখবে, 3 পিসটা লিখতে পারে, কারণ 3 পিসটাই তারা বেশি জানে বা বোঝে এই ধরনের। অথবা এটা লিখতে পারে তারা ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখে যখন আসছে ইন্ডিয়ান 3 পিস, পাকিস্তানি 3 পিস, এই টাইপের আপনারা ওমান যারা তারা কিন্তু এইভাবে চিন্তা করবে। সো এখন কথা হচ্ছে তাহলে আমার বিজনেসটা হচ্ছে বুটিক্স বিজনেস, আমি আমার এরিয়া রেঞ্জ 5 কিলোমিটার দিয়ে দিলাম। এখন মনে করেন আমি যে লোকটাকে বললাম কিওয়ার্ড রিসার্চ করতে, সে আমাকে রিসার্চ করে দিল এই কিওয়ার্ড যে তুমি একটা কাজ করো বুটিক শপ ইন ঢাকা দিয়ে চালাও, অথচ যে কিওয়ার্ড দিয়ে আমার কোনোই লাভ নেই, কারণ কেউ বুটিক শপ ইন ঢাকা দিয়ে সার্চ করবে না। কিন্তু আমাকে যদি সে এই কিওয়ার্ড দিত, তুমি এক কাজ করো, তুমি এইটা না, তুমি এইটা এই কিওয়ার্ড দিয়ে সার্চ করো বা এই কিওয়ার্ডটা ইউজ করো যে 3 পিস ইন ঢাকা টোটাল না দিয়ে সে আরো স্পেসিফিক করে দিল যে 3 পিস ইন গুলশান এরিয়া বা 3 পিস ইন বনানী বা 3 পিস ইন ধানমন্ডি। এটা দিলে হবে কি, দেখা গেল ধানমন্ডি এরিয়ায় কেউ থাকে,
সে চাচ্ছে কি ধানমন্ডি এরিয়া থেকেই একটা প্রোডাক্ট কিনতে, লোকালের মধ্যে একটা প্রোডাক্ট সে কিনতে আছে, সে সার্চ করতেই পারে ধানমন্ডি দিয়ে। এটা স্পেসিফিক হয়ে গেল না, এইটা হচ্ছে আপনার জিওগ্রাফিক কিওয়ার্ড। আপনার টার্গেটেড এরিয়া লোকেশন দিবে, ওই এরিয়াতে তার বিজনেসটাকে কি কিওয়ার্ড দিয়ে সার্চ করা হয় এইটা খুঁজে বের করা আপনার কাছে। তার বিজনেস হোক এইটা, তার বিজনেস দিয়ে সে মোবাইল ফোন ঠিক করে, ঠিক আছে, কিন্তু মোবাইল ফোন ঠিক করে বলে তার তো বিজনেসের মধ্যে ভাগ আছে, সে কি কি কাজ করে ওইটা দিয়ে সার্চ করতে হবে। আচ্ছা, এখন এই যে টাইপস অফ কিওয়ার্ড বললাম, টাইপস অফ কিওয়ার্ডগুলো কি কোনো সমস্যা এখানে? আমি একটা জিনিস আবারও বলি, এসইও মানে যে আপনার পুরা পার্টের কাজ জানতে হবে এটা না। অনলি কিওয়ার্ড রিসার্চ যদি শেখেন, এই কিওয়ার্ড রিসার্চের অনেক ছোট ছোট কাজ আছে, যদিও কাজের পরিসরটা ছোট, কম, কম্পিটিশন বেশি। কারণ কি এখন আর ওইভাবে ছোট পরিসরের কাজ কেউ দেয় না, দিলে ফুল এসইওর কাজটা একসাথে দিয়ে দেয়। তো তারপরেও কাজ আছে, নাই তা না। চাইলে অনলি কিওয়ার্ড রিসার্চ পার্টটা ভালো করে শিখে এটাও কাজ করতে পারেন। সো যে পার্টটাই যাক, আমি অ্যাটলিস্ট এটা আশা করব আপনার কিওয়ার্ড রিসার্চ পার্টটা ভালো মতো শিখবেন। সো এইটুক যেন হয়, আর এটা শিখতে হলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ওকে, আপনি কিওয়ার্ড রিসার্চ এখন জানেন টাইপসগুলো কি কি। এখন কিওয়ার্ড রিসার্চ স্টার্ট করতে যাচ্ছেন, কিন্তু স্টার্ট করার আগে আমাদের কিছু কাজ আছে, কিছু চিন্তা ভাবনার বিষয় আছে। তার মধ্যে ফার্স্ট যেটা সেটা হচ্ছে আইডেন্টিফাই ইওর প্রোডাক্টস অর সার্ভিসেস। আপনার নিজেকে আগে বুঝতে হবে যে আপনি কি সার্ভিস দিবেন, বা অথবা আপনার প্রোডাক্টটা কি, বা এই প্রোডাক্টের কাজ কি। বিষয়টা হচ্ছে এরকম, আপনি বাজারে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, প্রোডাক্টটা হচ্ছে কি একটা পেন। পেনের সাথে কি আছে, পেনের সাথে আপনি এমন সিস্টেম করছেন যে পেনটাকে চার্জেবল, চার্জ দেওয়া যায়, পেনের সাথে একটা লাইট আছে। দুঃসময় আপনি চাইলে পরীক্ষার হলে কারেন্ট চলে গেছে, অনেক সময় ধরুন ঝামেলা হয়, ওই লাইট চাপ দিলে দেখতে পারবেন কাজ করছে। ভালো একটা জিনিস আবিষ্কার করছেন নতুন আপনি। এখন কথা হচ্ছে আবিষ্কার করছেন ঠিক আছে, কিন্তু এখন অ্যাকচুয়ালি এই জিনিসটা কি বলে সার্চ করতে পারে এটা আপনাকে বুঝতে হবে। আপনি তার নাম যা ইচ্ছা দেন, কোনো সমস্যা নেই, প্রোডাক্টের নাম যে কোনো একটা নাম দিতে পারেন আপনি, এটা আপনার ইচ্ছা। প্রোডাক্টের নাম তো আর কেউ জানবে না, কারণ ওইটা তো নতুন আসছে মার্কেটে, অনেকেই নাম জানে না। কিন্তু হ্যাঁ, আপনি যে প্রোডাক্টটা আনছেন, এই প্রোডাক্টটা যে কাজে ইউজ হয়, ওই কাজটা হয়তো মানুষটা অনেক সময় সার্চ করে। তো আপনাকে এইখানে বুঝতে হবে আপনি যে প্রোডাক্ট দিচ্ছেন এবং সার্ভিস দিচ্ছেন, ওই সার্ভিসটা রিলেটেড কোন কোন কিওয়ার্ড দিয়ে একটা জেনারেল পিপল আপনার প্রোডাক্টটাকে সার্চ করতে পারে, ওইটা বুঝতে হবে আগে আপনাকে। আপনি যদি এটা বুঝে থাকেন যে না আমি একটা প্রোডাক্ট আবিষ্কার করছি, একটা পেন যেটা লাইট সহ উইথ লাইট, সো আমি এইটাই আমার প্রোডাক্ট, এটাই আমার কিওয়ার্ড, না এটা আপনার কিওয়ার্ড না, এইটা আপনার প্রোডাক্ট নেম জাস্ট। কারণ প্রোডাক্ট নেম কেউই চেনে না। বিষয়টা এরকম, আপনি একজন মানুষ যার নাম এই, আপনাকে কয়জন চেনে, কিন্তু আপনি একটা সার্ভিস প্রোভাইড করেন, ওই থ্রুতে কিন্তু আপনাকে, ওই সার্ভিসের থ্রুতে আপনাকে চিনতে হয়। সো আপনাকে এটা বুঝতে হবে যে অলওয়েজ ফার্স্ট এটা বোঝেন যে আপনি যে কিওয়ার্ডকে মনে করছেন কিওয়ার্ড, অ্যাকচুয়ালি ওটা কিওয়ার্ড কিনা, ওইটা দিয়ে মানুষজন সার্চ করে কিনা, এটা আগে বুঝতে হবে। মার্ক অফ ইওর কম্পিটিটরস, আপনার কম্পিটিটর কারা আছে এটা চিন্তা করেন। আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসছেন আজকের বাজারে, ওই প্রোডাক্টটার জন্য অলরেডি কারা র্যাঙ্কে আছে, অলরেডি কারা মার্কেট প্লেসে টিকে আছে, অলরেডি কারা মার্কেটে লিড পজিশনে আছে, এইটা খুঁজে বের করেন। বিষয়টা এরকম, আপনি আজকে নতুন একটা কলম তৈরি করছেন, কলম তৈরি করে চিন্তা করছেন আমি কাজ করি টাইমু.com, দারাজ.com বা বিক্রয়.com, এদের সাথে আমি এখন বিট করতে চিন্তা করছি, কোনো লাভ নেই, কারণ এরা এখন লিড পজিশনে আছে। আপনি এদের সাথে বিট করতে পারবেন, এদের সাথে কম্পিট করার চিন্তা করলে আপনাকে সেই লেভেলের একটা সাইড নিয়ে, সেই লেভেলে একটা রিসোর্স নিয়ে আপনাকে আসতে হবে, তাহলে লাভ নেই। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না আমি তো অ্যাকচুয়ালি ওইভাবে যাচ্ছি না, আমি জাস্ট সিম্পলি একটা প্রোডাক্ট নিয়ে আসছি, তাহলে আমাকে ওই লেভেলে আমাকে এমন কিছু কিওয়ার্ড বের করতে হবে যে এই কিওয়ার্ডগুলো দিয়ে কারা সার্চ করে, এবং ওই কিওয়ার্ডগুলো দিলে তাদের কাছে অ্যাটলিস্ট আমার প্রোডাক্টটা যায়। তো আমার কম্পিটিশন লেভেল কারা আছে, কম্পিটিশন কারা আছে এটা বুঝতে হবে। যদি এরকম হয়ে যায় যে না আমি এই কিওয়ার্ডটা নিচ্ছি, এই কিওয়ার্ডের জন্য কম্পিটিটর আসলে অনেক আপার লেভেল, যারা অনেক অথরিটি লেভেলের কম্পিটিটর, সো তাহলে ওই কিওয়ার্ড চেঞ্জ করেন, ওই কিওয়ার্ড নিয়ে আপনি তার সাথে কম্পিট করতে পারবেন না। কারণ আপনি চাইলেই যে সাইটগুলো বললাম, যে বাংলাদেশের যে অনলাইন যে সাইটগুলো আছে, বড় বড় মানে যে সাইটগুলো, ওদের সাথে আপনি কম্পিট করতে পারবেন না, কখনোই পসিবল না। তো ওইটা নিয়ে আশা করলে লাভ নেই।
তো এই জন্য আপনাকে কম্পিটিটর বুঝে কিওয়ার্ড চুজ করতে হবে। যদি দেখি না এই কিওয়ার্ড আমি পারবো না, সো কিওয়ার্ড চেঞ্জ করেন, অন্য কিওয়ার্ডে যান। আইডেন্টিফাই ইওর ব্র্যান্ড ভ্যালু। ব্র্যান্ড ভ্যালু বলতে গেলে অ্যাকচুয়ালি এখানে এটা বোঝাচ্ছে আপনার কোন, মানে আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসছেন ওইটা নিয়ে আপনি কোন অবস্থানে আছেন। অবস্থানে আছেন বলতে গেলে আপনাকে কয়জন চেনে, আপনার কি কোনো ব্র্যান্ড ভ্যালু আছে, আপনার কি কোনো ফেস ভ্যালু আছে, আপনি যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটে আসছেন সেটা কি কোনো লোকজন চেনে, অথবা আপনার যে কোম্পানিটা একটা প্রোডাক্ট নিয়ে আসছে, হতে পারে প্রোডাক্ট নতুন কিন্তু কোম্পানিটা পুরনো, কোম্পানিটা সবাই চেনে, সো কোম্পানিতে একটা ব্র্যান্ড ভ্যালু আছে। এই ধরনের কিছু আছে কিনা এইটা আগে বুঝেন, যদি থাকে এটা প্লাস পয়েন্ট, যদি না থাকে মাইনাস পয়েন্ট। ওকে, এত কিছু যে বলছি, এই যে বিষয়গুলো বলছি, এইটা বলছি কখন, এটা বলছি আমি তখনই করবেন যে আপনি মার্কেট প্লেসে আসতে যাচ্ছেন আপনার নিজের জন্য। বায়ারের জন্য এত মাথা কাটানোর সময় আমার নেই। সে প্রোডাক্ট চুজ করে বসে আছে, তার কম্পিউটার কি সে দেখে না, সে তো এটা আগে তার দেখা, এগুলো তো সে দেখবে, এগুলো তো আমার দেখার বিষয় না। সে প্রোডাক্ট কি দিবে, সার্ভিস কি দিবে, সে অলরেডি সেটা চুজ করে ফেলছে, সেটা চেঞ্জ করবে না। আমার কথা বললে সে, আমি যদি তাই বলি তুমি এক কাজ করো, তুমি যে এখানে এখন এই সার্ভিসটা দিচ্ছ, এই সার্ভিসটা অ্যাকচুয়ালি অনেক কম্পিটিটর বেশি, তুমি এই সার্ভিসটা চেঞ্জ করো, সেই সার্ভিস চেঞ্জ করবে কখনো না। আমার বলা না বলার সমান। তাকে বললাম তোমার কম্পিউটার বেশি, তুমি এই পার ঠিক, সে বলবে তার কাজ করো, তাহলে তোমার এই বাদ দিয়ে আরেকজনের হায়ার করে, তুমি কথা বলছো। এইখানে আপনাকে বলছে তার ব্র্যান্ড ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু আসলে সব চিন্তা করেই মার্কেটে নামছে। এইগুলো কেন বলা, তাহলে এগুলো অনলি এই জন্য বলা, আপনারা যদি মার্কেট প্লেসে নামতে চান, আপনারা যদি কোনো কাজ করতে চান, এইটা ফার্স্ট চিন্তা করতে হবে। এটা বলাই হচ্ছে থিঙ্ক ফার্স্ট বিফোর ইউ স্টার্ট। আপনি স্টার্ট করার জন্য, আমি বায়ারের কথা বলছি না এখানে, বোঝা গেছে? বায়ারের জন্য আমার এত হেডেক নেই। বায়ার যা করার করছে, আমাকে একটা সে নিজ দিবে, আমি নিজ বেঁধে কাজ শেষ করবো, শেষ, আর কিছু না। আচ্ছা, এখন বলেন না যে স্যার তাহলে বাইরে তো আমরা সবই 2 নম্বর জিনিস দিচ্ছি, 1 নম্বর কিছুই তো দিই না। না, সবই ভালো জিনিস, খারাপ জিনিস দিই না। এসব চিন্তা করা লাগবে না, আসতে যখন বুঝে যাবেন কি করতে হবে। নিশ একটা কথা বললাম, নিশ মানে কি? আর কোনো আইডিয়া আছে? NICHE, নিশ, এটা কি? একটা কথা বলি, সেটা হচ্ছে এসইও তে নিশ কথাটা হিউজ পরিমাণে ইউজ করা হয়, হিউজ পরিমাণে ইউজ করা হয়। একটু এখন প্রত্যেকটা কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন, সাইট বাছাই করতে যাবেন, সাইট তৈরি করতে যাবেন, সব ক্ষেত্রে নিশ কথা আছে। কারণ কি, এইখানে নিশ মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য একটা নির্দিষ্ট টার্ম থাকে না, কিছু নির্দিষ্ট কথা বলা থাকে না, যে এই টার্মগুলো এই প্ল্যাটফর্মে, যেমন ডাক্তারি পেশায় কিছু নির্দিষ্ট কথাবার্তা আছে যেটা আমাদের সামনে বললে আমরা কিছুই বুঝবো না অ্যাকচুয়ালি। সো এরকম কিছু কথাবার্তা হচ্ছে এখানে। হ্যাঁ, সো নিশ হচ্ছে এরকম একটা ওয়ার্ড যেটা কিনা যদি আমরা এসইও টার্ম ইউজ করি, একক্ষেত্রেই একদম সহজ ভাষায় বলতে গেলে নিশ মানে যে কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টকে বা টপিককে বোঝায়। কিন্তু আমরা সাবজেক্টও বলতে পারতাম, টপিকও বলতে পারতাম, কিন্তু বলছি না কেন, কারণ এটা বলা হয় না মার্কেটে। মার্কেটে যদি আপনি সাবজেক্ট বলেন বা টপিক বলেন, তাহলে মনে করবে আপনি কিছুই জানেন না মার্কেটে। সো আপনাকে নিশই বলতে হবে। NICHE। আচ্ছা, এবার আসি জাজ ইওর টার্গেট মার্কেট। সো আপনার যে প্রোডাক্টটা নিয়ে আসছেন, এই প্রোডাক্টের জন্য কোন মার্কেট প্লেসটা বেস্ট হবে, কোন এরিয়াটা বেস্ট হবে, এইটা আপনাকে জাজ করতে হবে। লাস্ট হচ্ছে ফিক্সড ইওর বাজেট। বাজেট বলতে গেলে এটা আসলে লাস্টে দিয়েছি, আসলে এটাই ফার্স্টে দেওয়া ছিল, কারণ আমাদের পকেট অবস্থা সবারই একটু খারাপ থাকে। তো আগে চিন্তা করতে হবে আমার বাজেট কত আছে, কত আমি ইনভেস্ট করতে পারবো। তারপরে হচ্ছে রিটার্নের কথা। আগে হচ্ছে আমাকে এই বিষয়গুলো চিন্তা করে দেন তারপরে আমি এই প্রোডাক্টের নিয়ে মাঠে নামবো বা অথবা এই প্রোডাক্ট নিয়ে কাজ করবো কিনা এটা ডিসাইড করতে হবে। সো এই যে জিনিসগুলো, এটা তখনই আপনারা ইমপ্লিমেন্ট করবেন। মনে করেন সাপোজ আজকে আপনারা কিছু করছেন না, হতে পারে 2 বছর পরে আপনাদের একটা আইডিয়া আসছে যে আমি নিজের জন্য একটা ছোট একটা ই-কমার্স বিজনেস রান করতে যাচ্ছি, অথবা ছোট একটা কোনো একটা বিজনেস দিব বা সার্ভিস দিব। আমি তখন কি নিজের সাইডের জন্য কাজ করবেন না, বা নিজে ওই সার্ভিসটা দিবেন কিনা এটা চিন্তা তো করতে হবে। তখন এই বিষয়গুলো আপনাকে জাজ করতে হবে। কিন্তু কথা হচ্ছে তখন তো বলবেন স্যার আমি তো স্লাইডটা হারাই ফেলছি, মনে নাই, তাহলে কিছু করার নেই। আচ্ছা, সো এটা কি বোঝা গেছে? কথাগুলো খুব সহজ বলা, খুব ইজি বলা, কিন্তু ওটা রিসার্চ করতে গেলে একদম মাথা খারাপ হয়ে যায় এই সামান্য কথাগুলোই। ব্র্যান্ড ভ্যালুটা হচ্ছে এরকম,
ইউনিলিভার একটা নতুন প্রোডাক্ট আছে, একটা সাবান আছে, যে সাবানটা আপনি গায়ে মাখার সাথে সাথেই ফর্সা হয়ে যাবে। সাপোজ সাবানের নাম কি হোয়াইট বডি ওয়াশ আছে। এখন আপনারা কেউ জানেন না এটার নাম। ইউনিলিভার করলো কি, এটার নাম তো কেউ জানে না, সবাই কিন্তু ইউনিলিভার জানে, ইউনিলিভার জানে না এমন কেউ নেই। ইউনিলিভার করলো কি, একটা অ্যাড তৈরি করলো। একটা কিরকম বানাইলো, আফ্রিকার জঙ্গল থেকে 2-3টা নিগ্রো ধরে আনছে, ধরে আইনারা বাংলাদেশে আনছে, আমার পরে ওদের খাঁচা বন্দি, ওরা কোনো ক্রমে একটা সাবান ওদের কাছে পৌঁছে গেছে, ওটা দিয়ে ঘষা দিচ্ছে, শরীরে কিছু অন্তত কষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন এই যে আপনি তৈরি করলেন, প্রচার করলেন, যাই করলেন না কেন, মেইন কথাটা কি, লাস্টে কিন্তু আপনি আপনার ব্র্যান্ডটা দেখাচ্ছেন, ইউনিলিভার ব্র্যান্ডটা দেখাচ্ছেন, ইউনিলিভারের একটা পণ্য আসছে, তার মানে ইউনিলিভার একটা ট্রাস্টেড ব্র্যান্ড, যে ব্র্যান্ডের একটা পণ্য আমরা যেটা দেখাচ্ছি এটা একদম চাপা না, কিছু হলেও সত্যি আছে এর মধ্যে, ট্রাস্ট বাড়ে। কিন্তু যদি এখানে এরকম হতো যে না আমি এখানে ইউনিলিভার না, এখানে আসছে কি নতুন একটা ব্র্যান্ড আসছে, যেটার নাম আপনি এখনো জানেন না, যেটার নাম আপনি শোনেন, তাহলে ওই যে একটা দেখাইছে না, তখন চিন্তা করতে আরে ভুয়া, পুরাই ভুয়া, এটা কি কখনো হয় না। কিন্তু ইউনিলিভার যখন দেখাবে তখন না দেখাইছে যখন একটা ব্র্যান্ড, কিছুটা হলেও এর মধ্যে সত্যি আছে, একদম পুরো ভরসা নাও, আরে হয়তো কিছু হলো তো তাতে মাখি নাই, মাইকে দেখতে দোষ। চিন্তাটা এভাবে আসবে, গ্রো করে এইভাবে, তো ব্র্যান্ড ভ্যালুটা ওইখানে কাজ করে। বোঝা গেছে ব্র্যান্ড কি? শুনুন, একটা জিনিস বলি, সেটা হচ্ছে অনেক সময় আপনাদের ক্লাসে বোঝানোর ক্ষেত্রে অনেক এক্সাম্পল টানতে হয়। সো এক্সাম্পল আসবে, কথার কথা এক্সাম্পল আসবে। ওকে, এরপরে যে স্লাইডটা আছে আমাদের, এখানে কি বলছে, আইডেন্টিফাইং এন্ড বিল্ডিং ইউর ইনিশিয়াল কিওয়ার্ড লিস্ট। আপনাকে দেখেন, আমি এই যে টার্মগুলো পড়ায় যাচ্ছি, স্লাইডগুলো আমরা কিন্তু প্র্যাকটিক্যালের সময় সেম কাজগুলো প্র্যাকটিক্যালে ধাপ বাই ধাপ করে যাব। এখন পড়াচ্ছি কেন, আগে এগুলো সব জানাই নিচ্ছি আপনাদেরকে, আপনারা যে জিনিসটা পয়েন্ট করা দরকার, মার্ক করা দরকার করে রাখেন, যে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এই জিনিসগুলো লাগবে। যেদিন কিওয়ার্ড রিসার্চ শুরু করবো তখন কিন্তু আমি আর এই স্লাইডে যাবো না, কিওয়ার্ড রিসার্চ করাবো আর বলবো দেখেন আমরা এই পার্টে এখন আছি, এই জিনিসগুলো করা লাগতেছে আমাদের। সো ফার্স্ট হচ্ছে এখানে যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনাকে কি জিনিসগুলো লাগবে এখানে বলছে, স্টার্ট রাইটিং এ কিওয়ার্ড লিস্ট অফ ইওর ওন সাইট। এটা হচ্ছে এরকম, আমরা এই জিনিসটাকে বলি ব্রেইনস্টর্মিং করে কিওয়ার্ড বের করা, মানে আপনি আপনার নিজের ব্রেনকে ইউজ করে কাজ করবেন। ব্রেনকে ইউজ করে কাজ করবেন বলতে গেলে, আপনি যখন একটা রিসার্চ করবেন, মনে করেন একটা প্রোডাক্ট আপনি মার্কেটে আনছেন, যেটা কিনা একটা পেন উইথ এ লাইট। সো আপনি যখন এই পেনটার জন্য মার্কেটিং করবেন, কিওয়ার্ড আপনাকে আগে নিজের চিন্তা করতে হবে যে আসলে ট্রাফিক যারা আসবে, ট্রাফিকরা কোন কিওয়ার্ড লিখে এই কলমটা খুঁজতে পারে, বা বর্তমানে যে ট্রাফিক আছে তারা অ্যাকচুয়ালি কি কি দিয়ে কলম জাতীয় জিনিসপত্র খোঁজে, কি কি লিখে খোঁজে। এই জিনিসটা আপনি নিজে চিন্তা করবেন, এবং একটা হতে পারে একটা নোটপ্যাডে রাইট ডাউন করবেন, হতে পারে একটা এক্সেল শিটে রাইট ডাউন করবেন, হতে পারে আপনি কাগজ কলমে নিজে লিখছেন, লিখে 10 থেকে 15টা বা 20টা কিওয়ার্ডের একটা লিস্ট আপনি দাঁড় করাবেন। এখন শুধুমাত্র কিন্তু একটা লিস্টই দাঁড় করাচ্ছেন, আপনাকে কিন্তু কোনো এখানে এটা বলা হচ্ছে না যে এই কিওয়ার্ডে কোনো সার্চ করে কিনা, এই কিওয়ার্ডে কম্পিটিশন কি, এই কিওয়ার্ডে আদার্স কি, এগুলো বের করতে, এটা কিন্তু আপনি বের করছেন না। অনলি যেটা করছেন সেটা হচ্ছে আপনি আগে একটা লিস্ট দাঁড় করাচ্ছেন, আপনার নিজের মনে যা চায় তার উপর ডিপেন্ড করে, আদার্স কোনো কিছুর উপর না। আমি ব্যক্তিগতভাবে যা হ্যাঁ, বুঝবো। আপনি যদি নিজে একজন ইউজার হতেন তাহলে আপনি কি লিখে খুঁজতেন, জাস্ট এটা চিন্তা করে আপনি যা মনে হয় সেটা লেখেন। ফার্স্ট কাজ হচ্ছে এটা। সেকেন্ডটা হচ্ছে রাইট ডাউন দ্য মোস্ট রিলেভেন্ট কিওয়ার্ডস ফর ইওর সাইট দ্যাট ইউ বিলিভ, যেটা আমি কেবল বললাম, যে আপনার যেটা মনে হয় যে এই কিওয়ার্ডটা এই প্রোডাক্টের জন্য বেস্ট হতে পারে, বা নর্মাল পিপল বা জেনারেল পিপল যারা আছে তারা এই কিওয়ার্ডটা লিখে সার্চ করতে পারে, এইটাই আমি তাহলে লিখি এই কাগজে আমার। এখন কথা হচ্ছে আমি বারবার কিওয়ার্ড বলছি, আমরা কিওয়ার্ড রিসার্চ করছি, অ্যাকচুয়ালি কিওয়ার্ড কাকে বলে এটা কি সবার আইডিয়া ক্লিয়ার আছে? আচ্ছা,
কিওয়ার্ড কোনটা কোনটা? মোবাইল মোবাইল ফোন সবগুলোই প্রপার কিওয়ার্ড হচ্ছে মোবাইল ফোন শপিং। মোবাইল ফোনটা হচ্ছে স্যার মেইন কিওয়ার্ড, বাট সবগুলোই কিওয়ার্ড। মোবাইল ফোন সব দিয়ে তো হচ্ছে না, আমি কিসের সব খুঁজতেছি। আচ্ছা, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনে যে বক্সটা থাকে, সার্চ ইঞ্জিন বক্সের মধ্যে যদি যে আপনি লেখেন আমি কে বা এবিসিডি এমডিএস যা লেখেন, একটা ডট দেন, যা লেখেন সব কিওয়ার্ড। সার্চ ইঞ্জিন বক্সের মধ্যে আপনি যা লিখবেন ওটার কোনো মিনিং থাক আর না থাক, ওটা একটা কিওয়ার্ড। সেটা যা লেখেন, শুধু কোনো অর্থ নাই 4-5টা শব্দ লিখে রাখছেন, কোনো সমস্যা নেই, সব স্পেলিং ভুল, কোনো সমস্যা নেই, যা লিখছেন ওইটাই কিওয়ার্ড সার্চ ইঞ্জিনে। বোঝা গেছে? Consider like your customer or visitors. Think which keyword they wrote when they search your site content. এখানে সেম কথাটাই বলা হচ্ছে যে আপনি আপনার কাস্টমার বা ট্রাফিক যারা হবে তাদের কথা চিন্তা করেন, তারা যদি আপনার সাইটে আসতো, তারা যদি আপনার সাইটের কন্টেন্ট খুঁজতো, তাহলে তারা কি লিখে সার্চ করতো গুগলে বা সার্চ ইঞ্জিনে, এইটা আপনি চিন্তা করে এটা একটা লিস্ট তৈরি করেন। ট্রাই টু অ্যাভয়েড স্টপ ওয়ার্ডস অ্যাজ ইউর কিওয়ার্ড। এই জিনিসটা একটু বলি, ট্রাই টু অ্যাভয়েড স্টপ ওয়ার্ডস অর্থ হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে আপনি স্টপ ওয়ার্ডগুলো বাদ দেন। স্টপ ওয়ার্ডগুলো সাধারণত কি, হিউজ একটা লিস্ট আছে স্টপ ওয়ার্ডের, গুগল যে সার্চ করেন স্টপ ওয়ার্ড লিস্ট, হিউজ একটা লিস্ট চলে আসবে। তারপর নরমালি বলি সেটা হচ্ছে সাধারণত প্রিপোজিশন টাইপের কথাগুলা, হেল্পিং ভার্বগুলো, এগুলো হচ্ছে সব স্টপ ওয়ার্ড, যেগুলোর এক্সাক্ট কোনো ওইভাবে মিনিং আসে না, কিন্তু ওগুলো আমরা ইউজ করি একটা ফুলফিল, একটা মিনিংফুল সেন্টেন্স তৈরিতে। এইগুলো সব হচ্ছে স্টপ ওয়ার্ড। সো শুধু স্টপ ওয়ার্ড দিয়ে কোনো কিওয়ার্ড তৈরি করেন, এখানে এটা বলা হচ্ছে, কিন্তু আপনাকে যদি একটা মিনিংফুল কিওয়ার্ড বানাতে হয় অবশ্যই স্টপ ওয়ার্ড ইউজ করতে হবে। বিষয়টা এরকম, কেউ যদি সার্চ করে এরকম যে হাউ টু লার্ন এসইও, সে অবশ্যই হাউ টু লার্ন এসইও লিখেই সার্চ করবে। কেউ এটা লিখবে না, লার্ন এসইও লিখেও সার্চ করতে পারে, কিন্তু হাউ এসইও এটা লিখে কেউ সার্চ করবে না, বা হাউ লার্ন এসইও টুটা বাদ দিয়ে কেউ সার্চ করবে না। আমি বলবেন না স্যার করতে পারে, করবে না কেন? করতে পারে, তাহলে সে জানে না, হয়তো ইউজটা সে জানে না, কিন্তু জেনারেল চিন্তা করলে হাউ টু লার্ন এসইও দিয়েই সবাই সার্চ করবে। তো এইখানে বিষয়টা হচ্ছে এরকম, অ্যাকচুয়ালি স্টপ ওয়ার্ড বাদ দিলে কোন যেখানে মিনিংই থাকে না, সেখানে আমি কেন ওই কিওয়ার্ডগুলো নিব? টোটাল কেউ তো সার্চ করবে না। সো এই কথাটাকে অ্যাভয়েড করেন। এই লাইনটা যা বলা হচ্ছে এই জিনিসটাকে বাদ দেন, অ্যাকচুয়ালি এটার কোনো ভ্যালু নেই, এটার আমরা ইউজ অনলি একটা জায়গায় সেটা দেখবো, এইখানে অ্যাটলিস্ট কিওয়ার্ড বাছাইয়ের ক্ষেত্রে এটার কোনো ভ্যালু নেই। ঠিক আছে? আমি বললাম ভ্যালু নেই, তাহলে দিয়ে রাখছেন কেন স্যার? দিলে তো অনেক ভ্যালু বোঝায় না, দিয়ে রাখছি এই জন্য যে আপনাদের এটা বুঝতে হবে অ্যাকচুয়ালি স্টপ ওয়ার্ডটা কি, এই জন্য শুধুমাত্র। Try to use exact match domain as your main keyword. এবার একটা বিষয় একটু আসি, try to use exact match domain as your main keyword মানে হচ্ছে এরকম, আমি বাংলাদেশে একটা বিজনেস রান করতে যাচ্ছি ঢাকা শহরের জন্য, অনলাইনে আমি ফিশ সাপ্লাই করব, মাছ অনলাইনে আমি মাছ বিক্রি করতে যাচ্ছি। কিছুটা এরকম, আগে মাছ বাজারে বিক্রি করা হতো, মাথায় করে ফেরি করে বিক্রি করা হতো, সেই পেশাটাকে আমি একটু ডেভেলপ করে অনলাইনে নিয়ে আসছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি অনলাইনে মাছ বিক্রি করতে যাচ্ছি, আমি আমার সাইটের নাম, ডোমেইন নেম ছয় বোঝেন, যেমন google.com এটা হচ্ছে ডোমেইন নেম, facebook.com এটা ডোমেইন নেম। সো মানে যেটাকে দিয়ে আমরা অনলাইনে একটা পরিচিতি পাই, ওইটা হচ্ছে ডোমেইন নেম, যেটা ইউআরএল এ থাকে। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি এক কাজ করি, আমার সাইটের নাম আমি কি দেওয়া যায়, মাছরাঙা.com দিই, সুন্দর লাগছে শুনতে, মাছরাঙা.com। এখন মাছরাঙা.com শুনতে ভালো লাগছে, ঠিক আছে,
কিন্তু অনলাইনে কি কেউ এই ব্র্যান্ডটা চেনে যে মাছরাঙা.com বলে কোনো সাইট আছে? কখনোই না, কারণ এটা নতুন, কেউ চিনে না। তবে অনলাইনে কিন্তু মানুষ, আমি যেহেতু ফিশ বিজনেস করছি, এইটা লিখে সার্চ দিতে পারে যে কেউ ফিশ কিনতে আছে, ফ্রেশ ফিশ ইন ঢাকা, হতেই পারে ফ্রেশ ফিশ ইন ঢাকা, কারণ সে তাজা মাছ খুঁজছে, তাই না? তো এখন আমি যদি একটা সাইট তৈরি করি এরকম freshfish.com, এইটা কিন্তু সে জানে না, ঠিক আছে, কিন্তু সে না জানা সত্ত্বেও কিন্তু সে ওইটা লিখে সার্চ করছে, এবং তখন কিন্তু আমার সাইটটাই র্যাঙ্কে আসার পসিবিলিটি বেড়ে যায়। এইটা কি বলা হয় এক্সাক্ট ম্যাচ ডোমেইন নেওয়া। আপনি এর যে মেইন কিওয়ার্ড, আপনার মেইন কিওয়ার্ড কি এখানে ফ্রেশ ফিশ, যেটা তাজা মাছ আপনি সাপ্লাই করছেন, ওইটা দিয়েই আপনি একটা সাইট তৈরি করলেন, ওইটা দিয়েই আপনি একটা ডোমেইন নিয়ে নিলেন। এটা হলো কি আপনার সাইটকে আরো বেশি ভ্যালু দেওয়া। এটা কি বলা হচ্ছে ইউজ এক্সাক্ট ম্যাচ ডোমেইন অ্যাজ ইওর কিওয়ার্ড। এক্সাক্ট ম্যাচ ডোমেইনটাকে আপনি কিওয়ার্ড হিসেবে ইউজ করেন। See what keywords your competitors are ranking for. আপনি ফ্রেশ ফিশ কিওয়ার্ডটাকে চুজ করেছেন, ভালো কথা। এখন আপনার আগে দেখতে হবে আপনার যে কম্পিটিটর আছে তারা এক্স্যাক্টলি কোন কোন কিওয়ার্ডকে টার্গেট করেছে। আপনার যে কম্পিটিটর আছে তারা কোন কোন কিওয়ার্ডকে টার্গেট করছে, এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে দেখতে হবে। কারণ আপনার যে কম্পিটিটর আছে তারা যে কিওয়ার্ডগুলোকে টার্গেট করছে, আপনাকে ওই কিওয়ার্ডগুলো টার্গেট করবেন না সেটা না, হতে পারে অন্য কিছু কিওয়ার্ড নিলেন, আবার নতুন কিছু কিওয়ার্ড চিন্তা করতে হবে নিজেকে। কারণ তারা যে কিওয়ার্ড টার্গেট করেছে, যদি আপনিও সেই টার্গেটগুলোই করেন তাহলে তো তাদের সাথে পারবেন না এত সহজে, আপনাকে নতুনভাবে চিন্তা করে কিছু করতে হবে। তো এটা হচ্ছে আপনার কম্পিটিটর যে কিওয়ার্ডগুলো চুজ করেছে বা তারা যে কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে আছে, ওই কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করা, বাছা। চুজ এলটিকে। এলটিকে হচ্ছে শর্ট ফর্ম লং টেইল কিওয়ার্ড, এর শর্ট ফর্ম হচ্ছে এলটিকে। লং টেইল কিওয়ার্ড কাকে বলে? যদি এটা বলি, এর মধ্যে লাস্টের দুটো হচ্ছে শর্ট টেইল কিওয়ার্ড, প্রথম দুটো হচ্ছে লং টেইল কিওয়ার্ড। কেন লং টেইল কিওয়ার্ড? সোজা কথা, 2 এর অধিক গেলেই সেটা হচ্ছে 2 এর অধিক ওয়ার্ড নিয়ে যে কিওয়ার্ডগুলো তৈরি হবে ওটাই লং টেইল কিওয়ার্ড। 2 এর অধিক গেলেই সেটা লং টেইল কিওয়ার্ড হবে, সোজা কথা। আর কোনো কিছু চিন্তা ভাবনা কিছু নাই। আমার যদি 2 এর অধিক ওয়ার্ড নিয়ে কোনো একটা কিওয়ার্ড বানাই আমি, ওইটাই লং টেইল কিওয়ার্ড। লং টেইল কিওয়ার্ড কেন চুজ করার কথা বলা হচ্ছে একটু বলি। এইখানে আমি কিছু কথা লিখছি। বাই এ ফোন, বাই এ ফোন লিখে যদি কেউ সার্চ করে বাংলাদেশে বসে, এর অর্থ হচ্ছে সে একটা ফোন কিনতে চায়। কিন্তু এটা দিয়ে কি এক্স্যাক্টলি এটা বোঝায় যে সে কোন এরিয়া থেকে কিনতে যাচ্ছে ফোনটা? এটা তো বাইরের কান্ট্রি যে কেউ সার্চ করতে পারে। মোবাইল বা শপ বা মোবাইল ফোন শপ, এইগুলো লিখে যদি কেউ সার্চ করে তাহলে হচ্ছে কি আমি মোবাইল ফোন হয়তো দেখতে যাচ্ছি, মোবাইল ফোন শপ সম্পর্কে জানতে যাচ্ছি, বা হয়তো প্রাইস দেখবো আমি, বাস এই, এর বেশি কিছু না। কিন্তু যদি আমি এইভাবে একটু স্পেসিফিক করে লিখি আরো যে নোকিয়া মোবাইল ফোন শপ ইন ঢাকা বা নোকিয়া মোবাইল ফোন শপ ইন বসুন্ধরা, এইভাবে যদি লিখি আমি, তাহলে হচ্ছে কি আমার অ্যাকচুয়ালি কেনার ইন্টেনশন আছে, অ্যাকচুয়ালি জানার আগ্রহ আছে, এই জন্যই আমি এইভাবে স্পেসিফিক করে লিখছি। এবং যে ইউজারটা এরকম বড় করে খোঁজে, বড় করে একটু লিখে খোঁজে, তাদেরকে টার্গেট করতে পারলে কম ভিজিটর আসবে। কারণ বড় করে লেখার ধৈর্য খুব কমই আছে, ম্যাক্সিমাম সবাই লেখে ছোট করেই, শর্ট টেইলটাকে বেশি সার্চ হয়। কিন্তু লং টেইলটার সার্চ কম হলেও ওটার কনভার্সন বেশি হয়। কনভার্সন মানে আপনার সাইডে ওই ভিজিটরের বেশি যায়, এবং তারা যে একটা নির্দিষ্ট, দেখা আপনি সেল করেন ওই প্রোডাক্টটা সেল বা হয়, অথবা যদি আপনি কোনো একটা সার্ভিস দেন ওই সার্ভিসটা তারা বেশি নেয়, কারণ তারাই দরকার বলেই তারা খুঁজছে। কিন্তু যে লোক ওই শর্ট ফর্মে খুঁজবে শুধু মোবাইল ফোন, হয়তো সে মোবাইল ফোন দেখতে যাচ্ছে, হয়তো সে মোবাইল ফোন একটা ইমেজ চাচ্ছে, হয়তো একটা ইনফরমেশন চাচ্ছে, জাস্ট এই, এমন কোনো নির্দিষ্ট কিন্তু কিছু নাই যে সে না নির্দিষ্ট করে যখনই কেউ লিখবে তখনই মনে করবেন তার টার্গেটের জিনিসটা দরকার। সো এখানে বলা হচ্ছে এটা আপনি ফার্স্টে অলওয়েজ
লং টেল কিওয়ার্ডকে টার্গেট করেন। কেন? আপনি লং টেল কিওয়ার্ড দিয়ে সার্চ কম করুক, ভিজিটর কম আসুক, কিন্তু যারা আসবে তারা যেন অবশ্যই আপনার সাইটটাকেই পায় এবং আপনি তাদেরকে পান। এতে হবে কি ফিক্স কিছু কাস্টমার তৈরি হয়ে যাবে। বোঝা গেছে? Try to use LSI, latent semantic indexing keywords. এইগুলো নিয়ে ডিটেইলস আরো আসবে, পরে বলবো। এখন জাস্ট একটু এটা বলি। এখানে বলা হচ্ছে আপনাকে কিওয়ার্ডের একটা ভার্সন আছে LSI ভার্সন। LSI ভার্সনটা ইউজ করার কথা বলা হচ্ছে যে আপনি LSI ভার্সনের কিওয়ার্ডগুলো ইউজ করেন। LSI ভার্সন বলতে একদম শর্টে বললে সিনোনিমাস কিওয়ার্ড, একদম শর্টে। ল্যাটেন্ট সিম্যান্টিক ইন্ডেক্সিং এটা মনে রাখতে পারলে কোনো সমস্যা নেই। এইটা মনে রাখবেন সিনোনিমাস কিওয়ার্ড। আমি যে একটা কিওয়ার্ড যদি বলি এরকম যে লেডিস পার্টস, একটা কিওয়ার্ড বললাম। এখন লেডিস পার্টস এর আমি যদি বলি LSI ভার্সন বলেন তো ওমেন ব্যাগ, ওমেন পার্টস, ফিমেল ব্যাগ, হতে পারে না? এই যে বলছি এইগুলা হচ্ছে সব LSI ভার্সন। পিঙ্ক ওমেন ব্যাগ বা পিঙ্ক লেডিস পার্টস, এইগুলো হচ্ছে সব LSI ভার্সন। আপনি সেম কিওয়ার্ডটাকে একটু চেঞ্জ করে ওইটাকে ইউজ করছেন, সিনোনিমাস কিওয়ার্ড ইউজ করে দিচ্ছেন এখানে এইভাবে করে। সো এই জিনিসগুলো মাথায় রাখলে হবে কি যে আপনি দেখা যাচ্ছে লেডিস পার্টস এর জন্য যদি কেউ লেখে আপনার সাইট আসে না, কিন্তু যদি কেউ এটা লেখে যে রেড ওমেন পার্টস, তখন দেখা যাচ্ছে আপনার সাইট র্যাঙ্ক করে। আপনি টার্গেট করেছেন ওই রেড ওমেন পার্টস লিখে সার্চ করে, তখন আসবে। এইভাবে সিনোনিমাস কিওয়ার্ডের জন্য ইউজ করা। সো LSI ভার্সনটা হচ্ছে এটা যে আমরা আসলে একটা কিওয়ার্ডকে যদি টার্গেট করতে বিভিন্নভাবে টার্গেট করতে হয় তখন LSI ভার্সনটা ইউজ করি, মানে সমর্থক শব্দ দিয়ে ইউজ করি। এই যে জিনিসগুলো বললাম এটা কি বোঝা গেছে এতক্ষণ পুরা? এটা কিন্তু একদম কিওয়ার্ড রিসার্চ শুরু করার ফার্স্ট কাজই হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে আমাদের ব্রেনস্টর্মিং পার্টটাই হচ্ছে এটা, যে আপনি নিজের থেকে চিন্তা করে। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো কিওয়ার্ড রিসার্চ টুলের কাছে যাই নাই, কিছু করি নাই, কোনো হেল্প নেই নাই কোনো টুলের। নর্মালি নিজের থেকে যা আসছে ওইটাকে কিভাবে ইউজ করা যায়, ওইটাকে কিভাবে কাজে লাগানো যায় এটাই দেখাচ্ছি। না পেলে না পাবে, না পাওয়ার সম্ভাবনা তো বেশি। পাবেন কি করে? সবাই তো নিয়ে নিচ্ছে। বেটার হচ্ছে এখন বলি না, এর আলাদা পার্ট আছে, ওইখানে বলি। ওকে, কিওয়ার্ড সিলেকশন। এখন কথা হচ্ছে আপনি নিজে একটা লিস্ট অফ কিওয়ার্ডস দাঁড় করাইছেন, এর মধ্যে থেকে কোন টাইপের কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি আপনার চুজ করা উচিত বা সিলেক্ট করা উচিত। এখন একটা বিষয় বলি, সেটা হচ্ছে এই ক্লাসগুলোতে আপনাদের অনেকেরই এটা মনে হতে পারে যে জিনিসগুলো তো আমরা জানি, এই জিনিসগুলো পারি, এই জিনিসগুলো এত ডিটেলস বলার কি হলো বা এত ডিটেলস বোঝানোর কি হলো। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো জানেন, পারেন, ঠিক আছে, বোঝেন, ঠিক আছে। এই সিও পুরো বিষয়টাই যখন শেষ করবো তখন বলবেন সবই আমরা জানতাম। সত্যি কথা জানতেন, কিন্তু অ্যাকচুয়ালি ইউজ করতেন না, বা ইউজ করার হয়তো প্রসেসটা বুঝতেন না। আমি জাস্ট আপনাদের সেই প্রসেসগুলো বলছি এবং ওই পয়েন্টগুলোই দেখা দিচ্ছি যে পয়েন্টগুলো আপনারা হয়তো বা খেয়াল করতেন না। সো জাস্ট এই জিনিসটা একটু বলি, এসইও খুব হার্ডলি কিছু না, কিন্তু সহজ বলেই আপনারা বোঝেন না। এটা হচ্ছে এসইওর প্রবলেম, খুব সহজ সহজ বলেই এটাকে আমরা বুঝতে পারি না, কঠিন জিনিসটা মাথায় ঢোকে। কিওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে এসে আমাদের দেখেন এখানে 4টা পয়েন্ট করা আছে যে আমাদেরকে কোন টাইপের কিওয়ার্ড চুজ করতে হয়। ফার্স্ট, হাই ডিমান্ড প্লাস হাই কম্পিটিশন। এটা একটু বোঝেন, বেশি সহজ তো, এই জন্য ভুলে যাবেন। হাই ডিমান্ড প্লাস হাই কম্পিটিশন, তার মানে কোনো একটা কিওয়ার্ডের সার্চ ভ্যালু হচ্ছে হাই ডিমান্ড প্লাস কম্পিটিশন। মাসে 100K সার্চ করে, কম্পিটিশন হাই। সেকেন্ড অপশনটা হচ্ছে লো ডিমান্ড হাই কম্পিটিশন। লো ডিমান্ড প্লাস
হাই কম্পিটিশন। কোন কিওয়ার্ডের মান্থলি সার্চ হচ্ছে 1k, কম্পিটিশন হাই। 3 নাম্বারটা লো ডিমান্ড লো কম্পিটিশন, লো ডিমান্ড লো কম্পিটিশন। চার নাম্বারটা হাই ডিমান্ড লো কম্পিটিশন। হাই ডিমান্ড লো কম্পিটিশন। আশা করি দেখতে পাচ্ছেন। এখন একটু বলেন, আপনাকে যদি কিওয়ার্ড বাছতে দেওয়া হতো এই চারটা টাইপের মধ্যে থেকে কোন টাইপের কিওয়ার্ডটাকে আপনি চুজ করতেন? 4 নম্বর স্যার। বুঝে বলছেন না বুঝে বলছেন? 4 নম্বরটার সাথে এগ্রি করেন কয়জন? একটু হাত তোলেন। 4 নম্বরের সাথে এগ্রি করছেন? মাথা তুলতাম কেন? কি হইছে? চিন্তা উঠছে? হাতও নামে করছে, মাথা তুল কেন? আচ্ছা, এরকম কেউ থাকেন না? বিষয়টা এরকম যে এক কাজ করি, হাতও তুলবো না নামাবো না, এক কাজ আধা আধা করে দেয়। যদি স্যার দেয় বেলা একটু দেবো নিজে করবো, মানে এই পজিশনে থাকেন না। 4 নম্বরের সাথে এগ্রি করেন কয়জন? একটু হাত তোলেন। ওকে, থ্যাংক ইউ, বসেন না মানে। এবার আর যারা হাত তোলেননি তারা কি না না ভোট মানে মাঝামাঝি পর্যায়ে নাকি কনফিউশন আছে যে বুঝতে পারছেন না, নাকি তারা কোনটা বলেন? আদার্স গুলো আর অন্যটার সাথে কে যান বলেন, একটু হাত তোলেন যে আমি এই কয় নম্বরের সাথে। আদার্স যারা হাত তোলেননি তারা কয় নম্বরকে সাপোর্ট করেন? কনফিউশন আছে। না ভোট। কনফিউশন আছে। কনফিউশন আছে। আচ্ছা, আর একটু তো কনফিউশন আগে ক্লিয়ার করি। প্রথমে মনে করেন এমন একটা কিওয়ার্ড টাইপকে বলা হচ্ছে, এমন একটা কিওয়ার্ডকে মনে করেন আপনাকে একটা কিওয়ার্ড দিলাম আমি ফ্রেশ ফিশ। এই কিওয়ার্ডটাই মাসে সার্চ করে 1 লক্ষ সার্চ করে, মানে 1 লক্ষ লোক মাসে ফ্রেশ ফিশ কিওয়ার্ডটা লেখে। কিন্তু এই কিওয়ার্ডে আবার কম্পিটিশন অনেক হাই। এখন কি আপনি এই কিওয়ার্ডে কাজ করবেন? ফার্স্ট অপশন হচ্ছে এটা। সেকেন্ড অপশনটা হচ্ছে ফ্রেশ ফিশ এই কিওয়ার্ডটা কি মাসে সার্চ করে দেখা যাচ্ছে 1000 লোক, কিন্তু এর কম্পিটিশন অনেক হাই। কম্পিটিশনটাকে আমরা মানে কম্পিটিটরটা কাকে মনে করব? কম্পিটিটর কারা, কম্পিটিটর জাজ করবেন কিভাবে এটা আমি বলছি না। আমি জাস্ট মনে করেন কম্পিটিশনটা হাই, আমি শুধু বলতে ধরছি আপনাকে যে ধরেন এর কম্পিটিশন লেভেলটা হাই। কম্পিটিশনটা জাজ করবেন অন্য হবে, এটা এখন জাজ করা দেখাচ্ছি না কিছু, আমি জাস্ট বলছি কম্পিটিশন হাই, আপনি জানেন। থার্ড পয়েন্টটা হচ্ছে কিওয়ার্ডের চাহিদা। মনে করেন এটা মনে হচ্ছে একটু কঠিন হয়ে গেল আপনার জন্য বোঝানোটা, আরো ইজি এক্সাম্পল আসে। একদম আমাদের লোকাল এরিয়া কারণ বাজার। কারণ বাজার এরিয়াতে 10,000 এমপ্লয় চাকরি করে, 10,000 এমপ্লয় চাকরি করে। হোটেল আছে এখানে মনে করেন 1000। কারণ বাজার এরিয়াতে 10,000 এমপ্লয় চাকরি করে, হোটেল আছে এখানে, খাওয়ার ব্যবস্থা আছে, 1000 হোটেল আছে। এখন আপনি বলেন আপনি কি এইখানে তাহলে নতুন একটা হোটেল দেওয়ার চিন্তা করবেন কি করবেন না? ফার্স্ট অপশন হচ্ছে এটা। সেকেন্ড অপশন হচ্ছে কারণ বাজার এরিয়াতে হোটেল আছে, এখানে কি বলছে লো ডিমান্ড। হোটেল আছে আপনার 1000, কিন্তু কারণ বাজার এরিয়াতে এমপ্লয়ি সংখ্যা হচ্ছে 1000। বিষয়টা বুঝলেন? কারণ বাজার এরিয়াতে 1000টা হোটেল আছে এবং টোটাল এমপ্লয়ি সংখ্যা হচ্ছে এখানে 1000, তাহলে কি এখানে নতুন একটা হোটেল করা উচিত? না। আচ্ছা, থার্ড অপশন কারণ বাজার এরিয়াতে 1000টা হোটেল আছে প্লাস এখানে কম্পিটিশন, কারণ বাজার এরিয়াতে 10টা হোটেল আছে এবং এখানে এমপ্লয়ি সংখ্যা হচ্ছে 1000। এখন কেউ দিবেন না দিবেন না? আচ্ছা, কারণ বাজার এরিয়াতে 20,000 এমপ্লয় চাকরি করে, হোটেল আছে 5টা। অবশ্যই দেয়া যায়, তাই না? বেশি দেয়া যায়। বিষয়টা এরকম জানতে পারলে হয়েছে, কোনো কথা নেই। হোটেল দিলাম না, দরকার হলে বাড়িতে ভাত রান্না করে এসে রাস্তায় বসে থাকবো, ভাত খালি খেয়ে আস। আচ্ছা,
তার মানে 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের বেস্ট অপশন, যে যেখানে হিউজ ডিমান্ড আছে সাপ্লাই। কিন্তু সাপ্লাই কম। মানে আমার একটা চাহিদা আছে, এইখানে এই প্রোডাক্টের চাহিদা প্রচুর কিন্তু দিতে পারছে না চাহিদাটা। তার মানে ওইখানে আমি যদি প্রোডাক্টের নিয়ে আসি, কিছু সার্ভিস দেই, আমার সার্ভিস অবশ্যই আমি অনায়াসে সেল করতে পারবো সার্ভিস। সো 4 নম্বরটা হচ্ছে আমাদের বেস্ট চয়েস। অলওয়েজ ট্রাই করব 4 নম্বরটাকে পাওয়ার জন্য। এট ফার্স্ট আমাদের টার্গেট থাকবে এই ধরনের কিওয়ার্ডগুলোকে চুজ করা, এট ফার্স্ট টার্গেট। এবার মজার বিষয় আছে, মজার বিষয় হচ্ছে আদৌ এই ধরনের কিওয়ার্ড অস্তিত্ব নেই অনলাইনে, আদৌ এই ধরনের কিওয়ার্ডের আর কোনো অস্তিত্ব নাই। তার মানে আমাদের সেকেন্ড অপশন কোনটা হওয়া উচিত এবার একটু বলে। তার মানে আমার সেকেন্ড অপশন এইটা হওয়া উচিত যে আমি এক কাজ করি, যে আমি যদি 100 জন লোক আছে, 5টা হোটেল আছে, আমি একটা হোটেল দিলে হয়তো বা 10টা কাস্টমার হলো পাইতে পারি, কিছু কাস্টমার হলো আমি পাইতে পারি। কিন্তু আমি যদি এটা চিন্তা করি, এইখানে 10,000 এমপ্লয় আছে, হোটেলও আছে 1,000, ওর মাঝে যদি আমি আরেকটা দেই, নতুন হোটেলে না টেস্ট করতে খুব কম লোকে আসে। যে বিশেষ করে এমপ্লয় অফিস পাড়াগুলোতে নতুন হোটেলে টেস্ট করার জন্য কমই আসে। এটা টেস্ট করে কোন যায়, মার্কেট এরিয়া হলে এই আজকে ওই দোকানে গেছিলাম না, আজকে যাবো, আজকে এইটাই যাবো। মার্কেট এরিয়ায় হলে হয়তো এরকম মাঝে মাঝে টেস্ট চেঞ্জ করে মানুষ, কিন্তু এমপ্লয় পাড়াগুলোতে ফিক্সড থাকে, আমি এই হোটেলটা খাই ভালো লাগছে, ওই হোটেলেই খাবো। সো এই জন্য কিন্তু আমরা তখন চিন্তা করলে এইখানে গেলে কিন্তু আমি একদম কিছুই পাবো না, যেখানে অনেক লোক আছে কিন্তু সাপ্লাই হিউজ পরিমাণে। সো ওইখানে আমি গেলে আমার আর কোনো ভ্যালু থাকবে, নতুন করে অ্যাডেড হবে না কিছু। কিন্তু যেখানে দেখা যাচ্ছে মোটামুটি ভালো একটা পিপল আছে এবং সাপ্লাই কম আছে, সো ওইখানে গেলে হয়তো হতে পারে আমি 2টা-3টা করে কাস্টমার পেতে পারি। তার মানে আমার চান্সেস কিছু থাকে পাওয়ার। সো অ্যাটলিস্ট ফার্স্টে বিষয়টা এরকম, একদম না খেয়ে থাকার চেয়ে 1 গ্লাস পানি খেয়ে অ্যাটলিস্ট থাকে, কিছুটা অন্তত আপনি নেন, আস্তে আস্তে বাড়ান। তারপরে বাড়বে কিভাবে, সার্ভিসটাকে একটু গ্রো করেন, সার্ভিসটাকে ভালো দেন, দেন তাহলে কিছু কাস্টমার আপনি কনভার্ট করে আনতে পারবেন নিজের কাছে। আমাদের অলওয়েজ টার্গেট থাকবে। এখন তাই বলে এটা বলছি না যে এটা বাদ দেন, ভুলে যান। ফার্স্ট চয়েস আমার এইটা, এইটাকে না পেলে সেকেন্ড চয়েস হবে আমার এটা, যে লো ডিমান্ড প্লাস লো কম্পিটিশন যে কিওয়ার্ড আছে, এইটা হবে আমার সেকেন্ড চয়েস। থার্ড চয়েস কিছু নাই। সো এটাকে বোঝা গেছে। 1 মাসে একটা ট্রেনিং আপনাদের, খুবই টাইম কম। প্লিজ যদি কেউ না বোঝেন, কোনো প্রবলেম নেই, আমাকে জিজ্ঞেস করেন, আমি এখানে আছি শুধুমাত্র আপনার অ্যান্সার দেওয়ার জন্য, যে কোনো টপিক। কিন্তু যদি আপনি আজকে না বোঝেন, বিলিভ করেন এই পার্টগুলোতে একদম বেসিক লেভেল যাচ্ছে আমরা, এই পার্টগুলোতে যদি না বোঝেন পরবর্তীতে কিচ্ছু ধরতে পারবেন না। যদি কারো এই সমস্যা থাকে, কোনো প্রবলেম নেই, আমি অ্যান্সার দিতে রাজি আছি। এক টপিক 2 দিন 3 দিন আমি চালাবো, কোনো সমস্যা আমার, কিন্তু বুঝে যান যেটা করছেন। এই সার্চ অপারেটরটা আমরা ইউজ করব। আমি আবার বলছি, কোনো কিছু কিন্তু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি না, জাস্ট স্লাইড দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা স্লাইডগুলো শেষ হয়ে গেলে আমরা তখন প্র্যাকটিক্যালে যাব, কিওয়ার্ড রিসার্চ পুরোটা আমি তখন দেখাবো। এই অল ইন টাইটেলের ডাটাটা আমরা দেখি কম্পিটিশন জাজ করার জন্য, যে অ্যাকচুয়ালি কম্পিটিশন লেভেলটা কি তার দেখার জন্য এই অল ইন টাইটেলটা দেখি। এটা কিভাবে বের করতে হয় এটাও দেখাবো। এখন জাস্ট এটা বলি, অল ইন টাইটেলের ভ্যালু এখানে বলা আছে 1000 এর নিচে হলে এটা লো কম্পিটিটিভ ধরা হয়। অ্যাকচুয়ালি আমি এটা সাপোর্ট করি না। এখন বলেন না তাহলে লিখে রাখছেন কেন? স্লাইড তৈরি করছিলাম প্রায় 6-7 মাস আগে, তখন হয়তো সাপোর্ট করতাম, এখন করি না। সো মেইন কথা হচ্ছে অল ইন টাইটেলের ভ্যালু আমার দৃষ্টিকোণ থেকে বিলো 500 হলে সেটা লো কম্পিটিটিভ। অল ইন টাইটেলের ভ্যালু যদি বিলো 500 হয় সেটা লো কম্পিটিটিভ। 1000 এর ভিতরে হলে সেটা মিডিয়াম কম্পিটিটিভ, 1000 প্লাস হয়ে গেলে সেটা হাই কম্পিটিটিভ। এবার একটা মজার পার্ট আসছে আপনাদের জন্য, এই পার্টটা আশা করি ভালো লাগবে, কারণ সবাই ডোমেইন নেম সিলেকশন নিয়ে একটু কনফিউশনে থাকেন। ডোমেইন নেম সিলেকশন মানে আমরা একটা বিজনেস করব, বিজনেসের জন্য একটা তো নাম দিতে হয়, তাই না? ডোমেইন নেম নিতে হয়। ডোমেইন নেমটা অ্যাকচুয়ালি কি নিতে হয়, নামটা কি দিব, যদি এটা বলি, কি নাম আপনার?
খালি শুভ আর কিছু নাই? সাইদ মাহমুদ সাইদ মাহমুদ শুভ, স্পেলিংটা বলেন। SAID SAID MAHMUD সাইদ মাহমুদ শুভ। এখন কথা হচ্ছে আপনি একটা ডোমেইন খুঁজছেন, এই না, আপনি যাচ্ছেন সাইদ মাহমুদ শুভ এটা দিয়ে একটা ডোমেইন নেবেন। এখন কথা হচ্ছে আপনি যাচ্ছেন যে এত বড় ডোমেইন আমি নিব কিনা। প্রথম কথা হচ্ছে এটা, ডোমেইন নেম সিলেকশনের ক্ষেত্রে ট্রাই করা উচিত ছোট নেয়া। কেন? ছোট নিলে হয় কি বলতে সুবিধা হয়, কিন্তু মজার বিষয় হচ্ছে 4-5 ক্যারেক্টারের কোনো ডোমেইন বর্তমানে মানে ফ্রি নাই। যা ছিল মানে হাবিজাবি যা ছিল কিছু নাই। যদি বলেন কোনো অর্থ ছাড়া ABCDEFGH নাই, কোনো কিছু ফ্রি নাই। 4-5 ক্যারেক্টারের মধ্যে কোনো ডোমেইন পাবেন না। আচ্ছা, তাহলে কথা হচ্ছে আমরা কত ক্যারেক্টার পর্যন্ত যেতে পারি? বেটার হয় 10 ক্যারেক্টারের মধ্যে যদি পারেন 10 ক্যারেক্টারের মধ্যে রাখেন। সাইদ মাহমুদ শুভ এইটাকে যদি আমি একটা ডোমেইন নেম চিন্তা করি তাহলে কি হতে পারে? www.saidmahmudshubho.com, রাইট? ডোমেইন নেম সিলেকশনের ক্ষেত্রে এট ফার্স্ট কথা হচ্ছে আমরা টপ লেভেল ডোমেইন নিব, TLD যেটাকে বলা হয় টপ লেভেল ডোমেইন। TLD এর ফুলই হচ্ছে টপ লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইন, এখন টপ লেভেল ডোমেইন কোনগুলা? টপ লেভেল ডোমেইন সেগুলাই যেটা হচ্ছে .com, .org, .net, .com .org যেটা .net। এখন কথা হচ্ছে এর মধ্যে তাহলে আপনার জন্য বেস্ট কোনটা? আপনি নরমালি একটু চিন্তা করেন, বাংলাদেশে গ্রামে যেও যদি আপনি একটা কাউকে বলেন www.আপনারনাম.com, সে মনে করবে কিছু না হোক এটা একটা ওয়েবের কিছু একটা। কিন্তু যদি বলেন .net বা .org, অনেকেই চিন্তা করবে এটা কি, এটা খায় না মাথায়, চিন্তা করবে। কম বললে তখন তারা বোঝে এটা ওয়েবসাইট। এবার আসি তারপরে, মানে ফার্স্ট আমাদের টপ লেভেল ডোমেইন সিলেক্ট করা শেষ, আমরা যাইনি না কেন, এরপরে আমরা .com দিব। এখন আসি সাইদ মাহমুদ শুভ 4টা 5 6 7 8 9 10 11 12 13 14 15 ক্যারেক্টার। কথা হচ্ছে আমার 15 ক্যারেক্টার আমি আসলে চুজ করতে চাচ্ছি না, অনেক বড় হচ্ছে, অনেক লেন্থি হয়ে যাচ্ছে, আমি এটাকে শর্ট করতে যাচ্ছি। শর্ট করে আমি কি রাখতে যাচ্ছি? আমি যা সাইদ শুভ বা মাহমুদ শুভ বা শুভ যাই হোক একটা কিছু দেখতে যাচ্ছি, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমি মনে করেন জাস্ট শুভ যাচ্ছি, যে আমি না একদম শর্ট এবং সুইট শুভ.com, শুনতেও ভালো লাগবে এবং শর্ট। মজার কথা এটা অ্যাভেলেবেল নাই, প্রথম কথা অ্যাভেলেবেল নাই। আমি এটা দিয়ে বোঝাচ্ছি এই জন্যই যে এটা অ্যাভেলেবেল নাই, তার মানে আমাদের ফার্স্ট চয়েস ছিল শুভ.com, কিন্তু এটা নট অ্যাভেলেবেল। এবার সেকেন্ড অপশন আছে, সেকেন্ড অপশন কি হতে পারে? এখন এখানে ডিপেন্ড করে, আমার এখানে মেইন কিওয়ার্ড হচ্ছে শুভ। আমি চাই দুনিয়াতে যাই হোক না কেন শুভটাকে আমি হাইলাইট করছি। এই ক্ষেত্রে একটা জিনিস বলি, কারো বিজনেস মনে করেন ফিশ নিয়ে, কারো বিজনেস হতে পারে ফিশ নিয়ে একটা বিজনেস তার। এখন সে যদি একটা ডোমেইন নিতে চায়, তার দুনিয়া এদিক হয়ে যাক ওদিক হয়ে যাক, তার টার্গেট থাকবে ফিশটাকে তার ডোমেইনের মধ্যে রাখা। তখন সে কিন্তু চিন্তা করবে এভাবে যে fish.com যদি পাইতাম ইস কতই না ভালো হতো, পাবে না। তখন সে যদি চিন্তা করে এটা যে আমি তাহলে কাজ করি ফিশের সাথে কিছু অন্য কিছু অ্যাড করি, তার সাথে তো ওই নেই, অন্য কিছু অ্যাড করি তাকে পেতে হবে। সেম ভাবে যখন সে অন্য কিছু অ্যাড করার চিন্তা করবে, এখন যদি আপনি যেটা বললেন যে SM শুভ, যদি অ্যাভেলেবেল থাকে, যদি অ্যাভেলেবেল থাকে তারপরে আমি এটাকে সাপোর্ট করি না। কেন করি না? রিজন আছে। অলওয়েজ গুগল বলে এটা যে আপনারা যে ডোমেইন নেন না কেন, আপনার ডোমেইনের মধ্যে যে মেইন কিওয়ার্ডটা আছে, কিওয়ার্ডটাকে যত পারেন www এর কাছে রাখতে, তারপরে অন্য কিছু আনেন। তার মানে আপনার শুভ যদি আপনার মেইন কিওয়ার্ড হয়, শুভটাকে
আপনি অলওয়েজ ট্রাই করেন যে আমার www. শুভ এর পরে কিছু দিয়ে তারপরে আপনি .com দেন, এইখানে কিছু অ্যাড করেন, নট এইখানে পরে অ্যাড করেন। তার মানে www যত কাছে পারেন আপনার মেইন ডোমেইনের কিওয়ার্ডটাকে রাখেন। তো এইখানে তাহলে আমরা দেখা গেলো এইখানে তাহলে চিন্তা করতে হবে, তাহলে শুভ দিলাম, এক কাজ করি আমাদের এরকম দিই শুভ 24/7, তার মানে শুভ 24 ঘন্টা অ্যাভেলেবেল আছে যদি চিন্তা করি। কিন্তু কখনো কোনো ডোমেইনের মধ্যে ডিজিট বেস্ট প্র্যাকটিস না। আবারও বললাম, কখনো কোনো ডোমেইন নামের মধ্যে ডিজিট বেস্ট প্র্যাকটিস না। তার মানে আমাদের জন্য এই অপশনটা বাদ। আমি তো অনেকগুলো রুলস বলে আছি, এইখানে কিন্তু লেখাও নাই এগুলা, সেটা মনে রাখেন বা নোট করেন, যেটা ভালো হয়। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যখন আমার জন্য এটা বাদ হয়ে গেল অপশনটা, তাহলে আমি কি করতে পারি এইখানে? তাহলে আমি যদি পসিবল হয়, যদি আমার একটা বিজনেস বা সার্ভিস মডেল হয়, এর সাথে ম্যাচ করে এমন কিছু দিই যেটা কিনা ওইটা আমার একটা কিওয়ার্ড, দুটো কিওয়ার্ড পাশাপাশি থাকলো, কিন্তু একটা অর্থ বোঝায় যেন পাশাপাশি থাকে। এমন যেন না হয় যেমন শুভ আছে এরপর এমন কিছু দিলাম যার কোনো মিনিং আসে না। কারণ মিনিং না আসলে কি হবে? মিনিং না আসলে সাইডে কোনো ই হবে তা না। ডোমেইন নেম নিতে পারছেন ঠিক আছে, কিন্তু মিনিং না আসলে সমস্যা যেটা ইউজারদের মনে রাখতে কষ্ট হয়। বিষয়টা এরকম, ফেসবুক, এটা ফেসবুক বলতে বলতে মানুষের মুখে চলে আসছে, কিন্তু যদি আপনি আজকে অন্য কিছু একটা নেন, মনে করেন শুভবুক, শুভবুক তো মানুষ মনে রাখবে না, তাই না? স্বাভাবিক কথা, একটা সিম্পলি একটা হিসেবে দৃষ্টিতে দেখেন, কারণ এটা তো কেবল ব্র্যান্ড হচ্ছে, তৈরি করতেছি আমি, নতুন একটা আসছে। এইটাকে এমন কিছু দিতে হবে যেটা মানুষ বলতে ইউজ টু, মাঝে মাঝে বলে বা মাঝে মাঝে উচ্চারণ করে এই টাইপের কথাবার্তা। তো তখন আমাকে চিন্তা করতে হবে এমন কিছু এর পরে আনতে, যেটা হতে পারে আমার কোনো একটা কিওয়ার্ড, হতে পারে আমার এর সাথে রিলেটেড কিছু। এই ক্ষেত্রে আমরা যদি এরকম হয়, হতে পারে শুভ ব্লগ, যে শুভ ব্লগ এটা, অথবা শুভ অনলাইন দিতে পারেন, বা শুভ bd.com দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আপনারা এটা নামের ক্ষেত্রে বলছি, আমি তো বিজনেসের ইসে যাই, নামের ক্ষেত্রে বলছি। সো বিজনেস মডেলে চিন্তা করলে তখন আপনার বিজনেস মডেলের চিন্তা করবেন। সো ট্রাই করবেন। এক ফার্স্ট বিষয় হচ্ছে আমাদের ডোমেইন নেমটা যেন শর্ট হয় এবং ডোমেইন নেমটা যেন এমন কিছু হয় যেটা মানুষের মুখে বলতে না বাধে। এমন কিছু একটা দিয়েন না, যেমন আমি যদি এইটা একটা লিখে দিয়ে এরকম লিখছি, এটা উচ্চারণ করেন তো। আচ্ছা, যাই লিখছি না কেন, এই উচ্চারণ জীবনে কেউ মনে রাখবে না। যাই হোক না কেন এটা মনে রাখবে না, স্বাভাবিক, এটা মনে করার জিনিস না। তো কথা হচ্ছে মানুষের মনে থাকে, সহজে উচ্চারণ করা যায়, এই ধরনের কিছু একটা আমি ডোমেইন নেমে দিব। বেটার হয় ওটা যদি কোনো কিওয়ার্ড বেস দিতে পারি, তাহলে ওটা আরো ভালো হয়। সোজা কথা এটা। আবার কিছু কিছু ক্ষেত্রে আসে আবার, যেমন kaimu.com, daraz.com, এইগুলা কি কোনো মানে রিলেটেড কিছু তার নামটা? কিন্তু এইগুলা এত হিউজ ছড়াচ্ছে কেন? তারা ইনভেস্ট করছে পিছনে, হিউজ পরিমাণে মার্কেটিং করছে, তারা ব্র্যান্ড তৈরি করছে, দারাজটাকে তারা ব্র্যান্ড বানাচ্ছে, কাইমুটাকে ব্র্যান্ড বানাচ্ছে তারা কিন্তু কিওয়ার্ড আনেনি। কিন্তু বিষয়টা হচ্ছে আমি মানুষটাই ছোট, আমি মার্কেটিং এ খরচ করব কোথায়, কি আমি এবার ব্র্যান্ড তৈরি করব কি? আমি যদি ভাই কিওয়ার্ড দিয়ে 4-5টা কাস্টমার পাই তাই আমি খুশি, তাহলে আমাকে কিওয়ার্ড নিয়ে চিন্তা করতে হবে, অনলাইনে কিওয়ার্ড নিয়ে চিন্তা। কিন্তু যদি এরকম আমি চিন্তা করি, যেটা বললাম যে মাছ নিয়ে একটা বিজনেস করবো, ওকে আমি মাছরাঙ্গা.com দিয়ে একটা সাইট নিই, আমার নামটাকে আমি একটু আলাদাভাবে দেখাই, মাছরাঙ্গা.com, সুন্দর একটা, সুন্দর ঠিক আছে, কিন্তু এটা ব্র্যান্ড বানাচ্ছেন আপনি, কিন্তু ওটা এখন ব্র্যান্ড হয়নি। ব্র্যান্ড মাছরাঙ্গা তখনই হবে যখন বাংলাদেশের অ্যাটলিস্ট যারা ওয়েবে মাছ সার্চ করে, তারা যখন আপনার এক কথায় ওই মাছ লেখে আর সার্চ করবে না, ফ্রেশ ফিশ লেখে সার্চ করবে না, মাছরাঙ্গা.com লেখে সার্চ করবে, এবং তারা জানে যে মাছরাঙ্গা.com লেখে সার্চ করলে আমি ফিশের একটা এসে যাব, তখন ওটা ব্র্যান্ড হবে। ব্র্যান্ড কিন্তু আগে হয় না, ব্র্যান্ড হয় পরে, আগে কিন্তু আপনাকে সার্ভিস দিতে হয়। সো এই ক্ষেত্রে ডোমেইন নেমের ক্ষেত্রে
এই জিনিসগুলো মনে রাখবেন। ডোমেইন নেম কি বোঝা গেছে কি সিলেকশনটা? ইএমডি এক্সাক্ট ম্যাচ ডোমেইন। বলুন ইএমডিটা নিয়ে একটু বলি, সেটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ ডোমেইন। কিছুদিন আগে গুগলের ম্যাট কার্ডস, কিছুদিন না অনেকদিন আগে একটা টুইট করছে এরকম যে আমরা আর এক্সাক্ট ম্যাচ ডোমেইনকে ভ্যালু দেই না। এটা 100% একটা চাওয়াবাজি কথা। কেন চাওয়াবাজি কথা? কারণ এক্সাক্ট ম্যাচ ডোমেইনকে গুগল অলওয়েজ ভ্যালু দেয় এবং দিচ্ছে। এখন তাহলে বলবেন চাপাটা কেন মারলো? তাহলে মিথ্যা কথা, এত বড় কোম্পানি মিথ্যা কথা বললো? বলছে কারণ আপনি যাতে হতাশ না হয়ে যান। কেন বলি? আমি আজকে একটা বিজনেস রান করছি এখানে হোটেল দিয়া। আমার একটা হোটেল আছে, সো আমি একটা ডোমেইন চাচ্ছি কি hotel.com। নরমালি চিন্তা করেন, অথবা আপনি একটা স্পোর্টস রিলেটেড নিশ নিয়ে কাজ করতে যাচ্ছেন, ফুটবল নিয়ে, সো আপনি অবশ্যই খুশিতে বাকবাকুম হয়ে যাইতেন যদি আপনাকে football.com দেওয়া হতো 100%। এখন football.com কয়জনে দেবে? একজন সর্বোচ্চ। এরপরে দেখা গেল ফুটবলের আগে পিছিয়ে কিছু দিয়া টিয়া, লাইভ ফুটবল, ফুটবল অনলাইন, এইসব দিয়েও কেউ কেউ নিয়ে নিচ্ছে। এখন কথা হচ্ছে আপনি জন্ম হয়েছেন 2010 সালে এসে, 2030 সালে যেতে তো ফুটবল নিয়ে যে ডোমেন ছিল ওর অস্তিত্বই শেষ প্রায় বলতে গেলে। আর আপনার 2030 সালে এসে আপনার খুব ইচ্ছা হয়েছে আমি না ফুটবল নিয়ে একটা সাইট করব, কিন্তু গুগল তো নাকি বলছে যে এক্সাক্ট ম্যাচ ডোমেইনদের বেশি ভ্যালু দেওয়া হয়। সো আমার তাহলে কি হবে? আমার তো এক্সাক্ট ম্যাচ ডোমেইন পাবো না, তাহলে তো আমার কোনো অস্তিত্বই থাকবে না। আমি তো তাহলে কাজ করার বিষয়টা এরকম যে খেলা শুরু হওয়ার আগেই যদি ম্যাচ ফিক্সিং থাকে, খেলা শুরু হওয়ার আগেই আমরা শেষ। যদি গুগল এই কথাটা না বলতো যে আমরা এক্সাক্ট ম্যাচ ডোমেইনকে এক্সট্রা কোনো প্রায়োরিটি দেই না বা এক্সট্রা কোনো ভ্যালু দেই না, তাহলে বিষয়টা এই ছিল যে যারা ম্যাচ শুরু করতে পারেনি, টস কেবল হয়নি, তার আগেই তারা ম্যাচ হেরে গেছে, এটা ডিসাইড করে ফেলছে। কেন? কারণ তার এক্সাক্ট ম্যাচ ডোমেইন পায়নি। বিষয়টা এরকম যে আপনার ইচ্ছা হতেই পারে ফুটবল নিয়ে কাজ করার জন্য, আপনি বছরে বছরে যত পিপল আসবে তাদের ইচ্ছা হতে পারে ফুটবল নিয়ে কাজ করার জন্য, কিন্তু এক্সাক্ট ম্যাচ ডোমেইন তো তারা পাবে না। তো এর মানে কি তারা ফুটবল নিয়ে কাজ করতে পারবে না? তারা তো প্রথম দিকে হতাশ হয়ে যাবে এই জন্য যে ইস, আমার যদি এক্সাক্ট ম্যাচ ডোমেইন থাকতো তাহলে আমি কত ভালো হতো, কত ভালোভাবে কাজ করতে পারতাম। এই কারণে শুধুমাত্র তাদেরকে মাথায় হাত বুলানোর জন্য, তাদেরকে জাস্ট একটা মিথ্যা আশা দেওয়ার জন্য গুগল এটা বলছে চিন্তা করো না, তুমি এক্সাক্ট ম্যাচ ছাড়াও আসো, আমরা তোমাকে র্যাঙ্ক দিব। র্যাঙ্ক দিবে না এটা মিথ্যা কথা না, র্যাঙ্ক দিবে, ঠিক আছে, অনেক কাজ বাজ করলে তারপর র্যাঙ্ক দেয়। কিন্তু এক্সাক্ট ম্যাচ ডোমেইন থাকলে একটা প্লাস পয়েন্ট, এটা অলওয়েজ ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। এক্সাক্ট ম্যাচ ডোমেইনের ভ্যালু, এক্সাক্ট ম্যাচ ডোমেইনের পাওয়ার অলওয়েজ থাকবে। শুধুমাত্র এদের বলার দরকার ছিল এই জন্যই যে তা না হলে তো মানুষ ডিমোটিভেটেড হয়ে যাবে, তারা তো অ্যাকচুয়ালি এই ওয়েব তৈরি করবে না বেশি, যে আমি যেহেতু এক্সাক্ট ম্যাচ পাচ্ছি না, সো আমি তাহলে এদিকে যাবই না। তাদেরকে যেন তারা হতাশ না হয়ে যায়, এই হতাশাটা কাটানোর জন্যই এই কথাটা জাস্ট বলা, যেটা ভ্যালুলেস।